তাহলে ফার্স্টে কি বলেছি, ইস্যু অফ ডিবেঞ্চার ইন কনসিডারেশন আদার দ্যান ক্যাশ, মানে কি এটা শেয়ারসেও ছিল। ইস্যু অফ ডিবেঞ্চার্স ইন কনসিডারেশন আদার দ্যান ক্যাশ মানে হচ্ছে শেয়ার, আমি ক্যাশ নিচ্ছি না, তার এগেনস্টে ডিবেঞ্চার ইস্যু করছি, মানে আমি ক্যাশ, মানে ফর এক্সাম্পল একটা ডিবেঞ্চার হোল্ডার আছে, আমি বোঝাচ্ছি এটা। ফর এক্সাম্পল একটা ডিবেঞ্চার হোল্ডার আছে, ডিবেঞ্চার হোল্ডারের কোম্পানি আছে, কোম্পানি টিসিএস লিমিটেড ফর এক্সাম্পল, ঠিক আছে। তো কোম্পানি কি করছে, কোম্পানি হচ্ছে একটা মেশিন পারচেস করছে, মেশিন কার থেকে পারচেস করছে, ফ্রম রামের থেকে মেশিন পারচেস করছে, ঠিক আছে। তো কোম্পানি পারচেস করছে মেশিন, তাহলে কোম্পানি মেশিন কিনবে আর রামকে তার এগেনস্টে টাকা দেবে, ঠিক আছে। মানে রাম মেশিন বিক্রি করে কোম্পানির কাছ থেকে টাকা নেবে, তো রামকে বলছে তুমি টাকা না নিয়ে তুমি কি নাও, ডিবেঞ্চার নাও, ঠিক আছে। মানে ইনস্টেড অফ ক্যাশ ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে রামকে এই মেশিনারির এগেনস্টে, যেটা অলরেডি শেয়ারসেও ছিল, সেটাই একই জিনিস এখানে আছে, ঠিক আছে। তো এন্ট্রি কি হবে, সেম এন্ট্রি হবে, সানডি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু সানডি লায়াবিলিটিস। এবার মেশিন ল্যান্ড পারচেস না করে বিজনেসও পারচেস করতে পারে, বিজনেস পারচেস মানে ফর এক্সাম্পল মিস্টার এক্স এর বিজনেসকে কোম্পানি কিনে নিচ্ছে, ঠিক আছে, বা কোনো কোম্পানি আর একটা কোম্পানিকে কিনে নিচ্ছে, তাহলে কোম্পানির যা যা অ্যাসেট সেটা আমার কাছে হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি একজনের ব্যবসা যদি কিনি, তাহলে সেই ব্যবসার যা যা অ্যাসেট সেটা আমার অ্যাসেট হয়ে যাবে, আমার মানে কোম্পানির হয়ে যাবে। তো তখন কি করে দেবো, সানড্রি অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, যা যা অ্যাসেট আছে সব ডেবিট করে দেবো। আর তার লায়াবিলিটিও আমার হয়ে যাবে, একটা ব্যবসার সানড্রি অ্যাসেটও থাকবে আবার সানড্রি লায়াবিলিটিসও থাকবে, তাহলে লায়াবিলিটিসও আমার আবার অ্যাসেটও আমার, অ্যাসেট আমার মানে অ্যাসেটকে করে দিচ্ছি ডেবিট, লায়াবিলিটিস আমার মানে লায়াবিলিটিসকে করে দিচ্ছি ক্রেডিট। তো অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু লায়াবিলিটিস অ্যাকাউন্ট। আর টু ভেন্ডার্স অ্যাকাউন্ট মানে যার থেকে আমি ব্যবসাটা কিনছি বা অ্যাসেট কিনছি, যেমন এখানে রাম, রাম হচ্ছে ভেন্ডর, ঠিক আছে, মানে যে বিক্রি করছে এখানে, তো রাম বিক্রি করছে অ্যাসেট, তো টু ভেন্ডার্স অ্যাকাউন্ট পারচেস কনসিডারেশন, মানে যত টাকায় আমি অ্যাসেটটা বা বিজনেসটা কিনছি সেটাকে বলা হচ্ছে পারচেস কনসিডারেশন, ঠিক আছে। তো ফার্স্টে অ্যাসেট আসছে আমার কাছে, লাইবিলিটিস আসছে, তো এন্ট্রিটা করবো। সেকেন্ড কি করবো, ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে, তো তার এগেইনস্টে কি এন্ট্রি হবে, ভেন্ডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট, মানে ভেন্ডার্সকে আমি পারচেস, ভেন্ডার্সকে ডেবিট করে দিচ্ছি। ভেন্ডার্স কারা, ভেন্ডার্সকে হচ্ছে তারা যাদের থেকে আমি বাকিতে কিনেছিলাম, মানে ক্রেডিটর্সের মতোই। তো টু ভেন্ডার্স ছিল, ভেন্ডার্সকে কি করে দিচ্ছি, ডেবিট করে দিচ্ছি, ভেন্ডার্স অ্যাকাউন্ট ডেবিট। আর কি ইস্যু করছি, ডিবেঞ্চার ইস্যু করছি, তো ডিবেঞ্চারকে করে দিচ্ছি ক্রেডিট। ডিবেঞ্চার ইস্যু করলে সবসময় ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট হয়ে যায় ক্রেডিট, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস দেখিয়েছে, নাম্বার অফ ডিবেঞ্চার, মানে কতগুলো ডিবেঞ্চার ইস্যু করব সেটার ফর্মুলা কি, সেটার ফর্মুলা সিম্পল, এখানে আলাদা আলাদা করে দিয়েছে, কিন্তু একটা ফর্মুলাতেই হয়ে যায়। এই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে, এটা একবার বইতে বা খাতায় লিখে নিও, সেই ফর্মুলাটা হচ্ছে পারচেস কনসিডারেশন। তো আমি কি বার করছি, নাম্বার অফ ডিবেঞ্চার্স টু বি ইস্যুড, ঠিক আছে। তো নাম্বার অফ ডিবেঞ্চার টু বি ইস্যুড, তাহলে কি করে বার করবো, ফর্মুলাটা কি, পারচেস কনসিডারেশন ডিভাইডেড বাই ইস্যু প্রাইস। ইস্যু প্রাইস কিসের ইস্যু প্রাইস, ডিবেঞ্চারের ইস্যু প্রাইস, ঠিক আছে। ফর এক্সাম্পল একটা মেশিন পারচেস করছে, মেশিন পারচেস করছে, যেখানে পারচেস কনসিডারেশন কত, পারচেস কনসিডারেশন হচ্ছে 1,00,000, ঠিক আছে। এবার মনে করো ইস্যু করছে ডিবেঞ্চার, ঠিক আছে, ডিবেঞ্চার ইস্যু করছে, যার ফেস ভ্যালু কত, যার ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, ঠিক আছে। এবার নাম্বার ওয়ান কি করছে, অ্যাড পার ইস্যু করছে, নাম্বার টু কি করছে, অ্যাড ডিসকাউন্ট ইস্যু করছে, নাম্বার থ্রি কি হচ্ছে, অ্যাড প্রিমিয়াম ইস্যু করছে। মানে কি, ডিবেঞ্চার যে ইস্যু করছে কোম্পানি, অ্যাড পার, অ্যাড ডিসকাউন্ট, অ্যাড প্রিমিয়াম, ঠিক আছে।
ডিসকাউন্ট কত 10%, প্রিমিয়াম কত 10%। এবার দেখো কি করে করবো। তো কোম্পানি যে অ্যাসেটটা পারচেজ করছে সেটা কত টাকা দিয়ে, 1,00,000 টাকা দিয়ে। আর একটা ডিবেঞ্চারের দাম কত, 100 টাকা। তাহলে 1,00,000 টাকা যদি পে করতে হয় তাহলে কটা ডিবেঞ্চার ইস্যু করতে হবে, 1,00,000/100। মানে একটা ডিবেঞ্চারের দাম 100 টাকা, তাহলে 1,00,000 টাকা তুলতে গেলে কি করতে হবে, কত ডিবেঞ্চার ইস্যু করতে হবে, 1,00,000/100 সমান সমান কত, 1,000। এবার ডিসকাউন্ট ইস্যু করছি ডিবেঞ্চার, ডিসকাউন্টে যদি ইস্যু করি তাহলে কত টাকা ইস্যু করবো, 100 থেকে 10% বাদ মানে 90। তাহলে কি করবো, 1,00,000 ডিভাইডেড বাই 90। তাহলে 1,00,000 ডিভাইডেড বাই 90 যদি করি তাহলে কত আসছে, 1111.11। তো এটাকে রাউন্ড আপ করে দেবো, তাহলে 1112। তাহলে কটা ডিবেঞ্চার ইস্যু করছি, 1,112টা ডিবেঞ্চার। ঠিক আছে, এবার কি করছি, অ্যাড প্রিমিয়াম। অ্যাড প্রিমিয়াম মানে কত ইস্যু করছি, 110 টাকায়, 100-র সাথে 10% যোগ মানে 110। তো 1,00,000 ডিভাইডেড বাই 110। তাহলে কটা ডিবেঞ্চার ইস্যু করবো, 1,00,000কে ভাগ করে দেবো 110 টাকা দিয়ে, 9090.09। তাহলে 9010 হয়ে যাবে, 909-এর জায়গায় 910 হয়ে যাবে। ঠিক আছে, কেন অ্যাপ্রক্সিমেট থাকলে নেক্সট ডিজিটে রাউন্ড অফ করে দিতে হবে, এটাই নিয়ম। ওকে, তাহলে দেখো 1,00,000 টাকা যদি আমি একবারে ডিবেঞ্চার ইস্যু করি তাহলে কটা ডিবেঞ্চার ইস্যু করলে হয়ে যাবে, 1,000টা ডিবেঞ্চার ইস্যু করতে হবে। ডিসকাউন্টে যদি ডিবেঞ্চার ইস্যু করি তাহলে কটা ডিবেঞ্চার ইস্যু করতে হবে, যার কাছ থেকে কিনেছি, 1,112টা। আর যদি প্রিমিয়ামে ডিবেঞ্চার ইস্যু করি তাহলে কটা ডিবেঞ্চার ইস্যু করতে হবে, 910টা। তাহলে 1,00,000 ডিভাইডেড বাই 110। ঠিক আছে, তো এইভাবে ক্যালকুলেট করতে হবে, একদম সিম্পল জিনিস। তো এখানে দিয়েছে কোশ্চেন, এক্স লিমিটেড ইস্যুড 10,000 ডিবেঞ্চার। 10,000 কি নাম্বার অফ ডিবেঞ্চার্স, 14% কি, 14% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো এখানে রেট অফ ইন্টারেস্ট কোনো কাজের না, যার নমিনাল ভ্যালু হচ্ছে 50 lakhs। ঠিক আছে, এবার কি বলেছে, টু সানডি পার্সন ফর ক্যাশ অ্যাট 90% অফ নমিনাল ভ্যালু অফ 25 লাখ। সানডি পার্সন মানে নর্মাল যে পাবলিক আছে, এটা কোনো অ্যাসেট কিনছি না কারোর কাছ থেকে, এটা নর্মাল পাবলিক আছে, নর্মাল পাবলিক ইস্যু করছি। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে টু এ ভেন্ডর। এই যে ভেন্ডর এখানে আসছে, পয়েন্ট যেটা বললাম, যার কাছ থেকে আমি ফিক্সড অ্যাসেট কিনছি তাকে আমি ডিবেঞ্চার ইস্যু করে দিচ্ছি ক্যাশ না পে করে। ফর ওয়ার্থ রুপিস 10 লাখ, 12,50,000 হচ্ছে নমিনাল ভ্যালু। আর টু এ ব্যাংকার অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি। হোয়াট ইজ কোল্যাটারাল সিকিউরিটি, এটা আলাদা টপিক, আমি ডিসকাস করবো নেক্সট দিন। বাট কোল্যাটারাল সিকিউরিটি মানে বুঝে রাখো, ব্যাংক থেকে যখন লোন নিতে হয় একটা সিকিউরিটি দিতে হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি ব্যাংক থেকে লোন নিতে চাই, ব্যাংক বলবে তোমার বাড়ির দলিল জমা রাখো, যাতে লোন যদি না দিতে পারি বাড়ি বিক্রি করে ব্যাংক টাকা নিয়ে নেবে। সিমিলারলি ডিবেঞ্চারকেও সিকিউরিটি হিসেবে রাখা যায়, সেটাকে হচ্ছে কোল্যাটারাল সিকিউরিটি। ঠিক আছে, সেটার দাম হচ্ছে, লোনটার কস্ট হচ্ছে 10 লাখ, আর নমিনাল ভ্যালু হচ্ছে ডিবেঞ্চারের 12,50,000। ঠিক আছে, তো এখানে তিনটে আলাদা আলাদা এন্ট্রি দিয়েছে। ওকে, তো ফার্স্টে কি করছে, 25 লাখ নমিনাল ভ্যালুর জন্য ক্যাশে যেটা ইস্যু করছে ডিবেঞ্চার সেটা এন্ট্রি। তো কি বলেছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। তো ব্যাংকে টাকা ঢুকছে কত, 22,50,000। কি করে বার করবো, একদম সিম্পল, এন্ট্রি 12,50,000। 12,50,000 কি করে বার করবো, এখানে সরি 22,50,000। 22,50,000 কি করে বার করবো, এ দেখো নমিনাল ভ্যালু কত, 25 লাখ। আর 90% অফ নমিনাল ভ্যালু তো ইস্যু করেছে, মানে কি 25 লাখকে আমি কি করে দেবো, 0.9 মানে 90% দিয়ে গুণ করে দেবো, 22,50,000। ঠিক আছে, সেটাই করেছে। তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন 22,50,000। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু 14% ডিবেঞ্চার। যে কোনো ডিবেঞ্চার যদি ডিসকাউন্ট ইস্যু করি তাহলে ডিসকাউন্ট সবসময় কি হয়ে যাবে, ডেবিট। আর প্রিমিয়ামে ইস্যু করলে প্রিমিয়াম সবসময় কি হয়ে যায়, ক্রেডিট। শেয়ারসেই বলেছিলাম সিকিউরিটিজ প্রিমিয়াম ক্রেডিট হয়ে যায়। আর একটা কথা, শেয়ারস ডিসকাউন্ট ইস্যু করা যায় না, কিন্তু এখানে ডিবেঞ্চার ডিসকাউন্ট ইস্যু করা যায়, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। তো দেখো ডিবেঞ্চার ডিসকাউন্ট ইস্যু করে কি করে বুঝলাম, কোশ্চেন থেকে কি করে বুঝতে হবে, ডিবেঞ্চারের দাম কত ছিল, 25 লাখ, কিন্তু ডিবেঞ্চার ইস্যু করে পাচ্ছি কত টাকা, এই যে 22,50,000। মানে কি বাকি যে ডিফারেন্সটা সেটাকে বলছি ডিসকাউন্ট। এরকম
ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট কত করছি 22,50,000, মানে এইখানে যেটা ক্রেডিট করেছিলাম সেটাই রিভার্স করে ডেবিট করে দেবো। আর 25 লাখ থেকে 22,50,000 যে ডিফারেন্স সেটাকে কি হচ্ছে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। ওকে, বোঝা গেল তাহলে ফার্স্ট এন্ট্রিটা। এবার নেক্সট কি করছে, ভেন্ডরকে ইস্যু করছে। ফিক্সড অ্যাসেট কিনেছি কত টাকা 10 লাখ, কিন্তু ডিবেঞ্চারের ভ্যালু কত 12,50,000। ঠিক আছে, তাহলে ফার্স্টে কি এন্ট্রি করবো, ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার্স অ্যাকাউন্ট, যেটা অলরেডি বলেছিলাম। আমি অ্যাসেট মানে কোম্পানি অ্যাসেট কিনছে, তাহলে ফিক্সড অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়লে ডেবিট। আর ভেন্ডার্স হচ্ছে ক্রেডিটর্স, যাকে টাকা পেমেন্ট করতে হবে তো ক্রেডিট। নেক্সট কি, যে ভেন্ডরকে ক্রেডিট করছি সেটাই করে দেবো ডেবিট। আর ডিসকাউন্ট 2.5 লাখ, ডিসকাউন্ট 2.5 লাখ এখানে সেম ভাবে বোঝা যাবে। কি করে বুঝবো, 10 লাখ টাকার ফিক্সড অ্যাসেট কিনেছি, কিন্তু যে ডিবেঞ্চার ইস্যু করছি সেটা নমিনাল ভ্যালু বা ফেস ভ্যালু কত 12,50,000। 12,50,000 টাকার ডিবেঞ্চার ইস্যু করছি আর 10 লাখ টাকার পেমেন্ট করছি, তাহলে নিশ্চয়ই ডিবেঞ্চারটা ডিসকাউন্ট আছে। কোনটা ডিফারেন্সটা, 12,50,000 আর 10 লাখের যে ডিফারেন্স সেটা হচ্ছে 2,50,000। ঠিক আছে, থার্ডে কি বলেছে, আমি ব্যাংক থেকে লোন নিচ্ছি 10 লাখ টাকার, তার এগেনস্টে কোল্যাটারাল সিকিউরিটি ডিবেঞ্চার হিসেবে ইস্যু করেছি। ঠিক আছে, তো ব্যাংকে লোন আসছে, ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট 10 লাখ টাকা, আর ব্যাংক লোন অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট 10 লাখ টাকা। এখন কোশ্চেন হচ্ছে, এই যে কোল্যাটারাল সিকিউরিটি হিসেবে ডিবেঞ্চার ইস্যু করছি সেটার কোনো এন্ট্রি করেনি কেন বইতে, কারণ নিয়ম হচ্ছে কোল্যাটারাল সিকিউরিটি হিসেবে ডিবেঞ্চার ইস্যু করলে কোনো এন্ট্রি করার দরকার হয় না। এটা একটা অ্যাকাউন্টিং মেথড আছে, যেটা আমরা শিখবো পরে যখন কোল্যাটারাল সিকিউরিটি এন্ট্রি করবো তখন, নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক লোন অ্যাকাউন্ট 10 লাখ 10 লাখ, বোঝা গেল। তো এইভাবে অঙ্কটা করতে হবে, ইলাস্ট্রেশন 10। এবার আসছি ইলাস্ট্রেশন 11টা, একদম ইজি অঙ্ক, একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আগের দিন আমি যেটা বলছিলাম, যেমন ABC মার্ক করে রাখতে হবে। ঠিক আছে, এ মানে যেটা সব থেকে ডিফিকাল্ট লাগছে। এবার এ সবার জন্য সেম হবে না, যেমন আমার জন্য একটা অঙ্ক খুব ডিফিকাল্ট লাগছে, সেটা আরেকজনের কাছে ডিফিকাল্ট নাও লাগতে পারে। যেমন এই অঙ্কটা, ইলাস্ট্রেশন 11টা আসার মতো অঙ্ক, যদি আমি পরীক্ষার সময় মার্ক করতে হয় সেটা আমি কি মার্ক করবো, বি। মানে এটা একদমও পাতি অঙ্ক না যে একবার না দেখলেও হয়ে যাবে। বি মানে হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি, মানে কি পরীক্ষার সময় এটা মিডিয়াম প্রেফারেন্স দেবো, পরীক্ষার দিন আগের দিন ঠিক আগে যখন রিভিশন করতে বসবো। ঠিক আছে, সবার আগে কোনগুলো আমাকে রিভাইজ করতে হয় পরীক্ষার আগের দিন, এই মার্ক করাগুলো। এগুলো হচ্ছে সেই অঙ্ক যেগুলো আমি যদি না দেখি তাহলে পরীক্ষার দিনে আমি পারবোই না। ঠিক আছে, তাহলে এ মার্ক করা এন্ট্রিগুলো, অঙ্কগুলো এখন থেকে মার্ক করে রাখতে হয়, যেটা পরীক্ষার আগে আমি দেখবো। ঠিক আছে, তো এটা আমি বি মার্ক করে রাখবো বইতে, মানে মিডিয়াম ক্যাটাগরি এটা। তো কি বলেছে, HDFC লিমিটেড ইস্যুড 1,12% debentures of 100 each at ₹94 on 1st Jan 2022। 1 লাখ ডিবেঞ্চার ইস্যু করেছে, ডিবেঞ্চারের রেট কত 12%, এটা হচ্ছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। একটা ডিবেঞ্চারের দাম কত 100 টাকা, কত টাকা ইস্যু করেছে 94 টাকা ইস্যু করেছে। ঠিক আছে, ডিসকাউন্ট ইস্যু করেছে বোঝা যাচ্ছে, 100 টাকার ডিবেঞ্চার 94 টাকা ইস্যু করছে। ডিবেঞ্চার্স আর রিডিমেবল এট দ্য এন্ড অফ 5 ইয়ার, রিডিমেবল মানে কি ডিবেঞ্চারের টাকা কোম্পানি ফেরত দিয়ে দেবে কতদিন পর, 5 বছর পর। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট টু বি রিটেন অফ ইচ ইয়ার, মানে কি এই যে ডিসকাউন্টের টাকাটা, ডিসকাউন্ট অ্যাকচুয়ালি কোম্পানির কাছে কি, কোম্পানির কাছে একটা লস, সেজন্য তো ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। কোম্পানি ডিসকাউন্টে ডিবেঞ্চার ইস্যু করছে, কোম্পানির কাছে একটা লস বা খরচ, সেজন্য এটা ডেবিট হচ্ছে। তো এইটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমাকে খরচটাকে দেখাতে হবে। সেটা কত বছরে দেখাবো, সেটা এখানে বলেছে 5 বছরে দেখাবো। এখন কোশ্চেন হচ্ছে প্রত্যেক বছরে কত টাকার ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, সরি ডিসকাউন্ট অন ডিবেঞ্চার প্রত্যেক বছরে কত দেখাবো, মানে প্রত্যেক বছরে পিএলে কত টাকা ডেবিট করবো, সিম্পলি এটাই জানতে চেয়েছে। তো সেটার জন্য আমাকে একটা টেবিল বা চার্ট বানাতে হবে, যেটা মনে রাখতে হবে কিভাবে হচ্ছে। যখনই কোনো টেবিল বা চার্ট এখানে দেওয়া থাকবে ইনস্টিটিউটের বইতে, যে কোনো সাবজেক্টে হোক না কেন, যেটাতে মানে লেখা পরীক্ষা,
তখনই মনে রাখতে হবে, টেবিলের চার্টটা পরীক্ষার সময় মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন এখানে বলেছে ফার্স্টে কি দিয়েছি ইয়ার এন্ড, তো কটা ইয়ার আছে এখানে, এখানে 5টা বছর আছে। ঠিক আছে, তো 5টা ইয়ার এন্ডের জন্য 5টা আলাদা আলাদা রো লাগবে, 5টা আলাদা আলাদা রো লাগবে, এই যে 1 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে, এবার কি ডিবেঞ্চার্স আউটস্ট্যান্ডিং মানে কি, ডিবেঞ্চার আউটস্ট্যান্ডিং মানে কত টাকার ডিবেঞ্চার ইস্যু করেছিলাম সেইটাই দেখিয়েছে। ঠিক আছে, তাহলে এক এখানে কত আছে, 1 লাখ, নাম্বার অফ ডিবেঞ্চার 1 লাখ, আর ডিবেঞ্চার ইস্যু প্রাইস কত, 100। তাহলে 1 লাখকে 100 দিয়ে গুণ করলে কত হবে, 1 কোটি। তো প্রত্যেক বছর 1 কোটি টাকার ডিবেঞ্চার আউটস্ট্যান্ডিং আছে। ডিবেঞ্চার কিন্তু একবার ইস্যু করেছি 2022-এ 1 কোটি টাকা, সেইটাই প্রত্যেক বছর আউটস্ট্যান্ডিং আছে। ঠিক আছে, এইবার রেশিও ইন হুইচ ডিসকাউন্ট ইজ টু বি রিটেন অফ, তো ডিসকাউন্টটা কোন রেশিওতে রাইট অফ করতে হবে সেটা প্রত্যেক বছরে কি করবো, 1/5, 1/5, 1/5, 1/5। 5 কোথার থেকে আসছে, 5 যেহেতু 5 বছর সেজন্য 5 ডিনোমিনেটরে মানে নিচে 5 লিখবো। আর উপরে 1 কেন লিখছি, প্রত্যেক 1 বছরের জন্য 1 করে লিখছি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 1 ইয়ার, ফিফথ ইয়ার, প্রত্যেক 1 বছরের জন্য উপরে 1 1 1 1 করে লিখছি। ঠিক আছে, তো মানে 5 ভাগে ভাগ হয়ে যাবে মোট কথা ডিভেঞ্চারটা। ঠিক আছে, 5 ইকুয়ালি ভাগ হয়ে যাবে প্রত্যেক বছরে। তো এখন কোশ্চেন হচ্ছে ডিসকাউন্টের অ্যামাউন্টটা কত, ডিসকাউন্টের অ্যামাউন্ট কি করে বার করবো, সিম্পল, ফেস ভ্যালু মাইনাস ইস্যু প্রাইস। ফেস ভ্যালু কত, 100 টাকা, ইস্যু প্রাইস কত, 94 টাকা। তো 100 মাইনাস 94 ইকুয়ালস টু কত, 6। একটা ডিভেঞ্চারের ডিসকাউন্ট যদি 6 টাকা হয়, তাহলে 1 লাখ ডিভেঞ্চারের ডিসকাউন্ট কত হবে, 1 × 6, 1 লাখ × 6 সমান সমান 6 লাখ। এবার ডিসকাউন্ট হচ্ছে 6 লাখ। এবার এই ডিসকাউন্টটা ইকুয়ালি 5 বছরে ভাগ করে দেবো, মানে প্রত্যেক বছরে 1/5 করে আসবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট টু রিটার্ন আউট 1/5 ইন্টু 6 লাখ। ফার্স্ট ইয়ারে কত, 1,20,000। সিমিলারলি সেম ওয়েতে প্রত্যেক বছরে কত করে করে দিচ্ছি, প্রত্যেক বছরে আমি করে দিচ্ছি হচ্ছে 1,20,000 করে ডিসকাউন্ট। ঠিক আছে, বোঝা গেল, 1,20,000 করে 5 বছরে টোটাল 6 লাখ টাকা আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি ডিসকাউন্ট। সিম্পল। তো এইভাবে অঙ্কটা করতে হবে, 4 মার্কের অঙ্ক। তাহলে 1/5 হলো কেন প্রত্যেক কটা? হ্যাঁ, 1/5। 1/5 এই যে বললাম 5 বছর, টোটাল 5 বছর। ঠিক আছে, এটা 1/5 মানে কি, 5 দিয়ে ভাগ করে দিচ্ছি। যেমন 6 লাখকে যদি 5 দিয়ে ভাগ করি, মনে কর 6 লাখ/5 ডিভাইডেড বাই 5 মানে কি, 1/5 দিয়ে গুণ। ঠিক আছে, 5 দিয়ে ভাগ মানে সিম্পল 1/5 দিয়ে গুণ। ঠিক আছে, সেটাই করেছে, মানে অ্যাকচুয়ালি ভাগ করেছে। কারণ ফার্স্ট ইয়ার হচ্ছে 5 বছরের মধ্যে একটা ইয়ার, আবার সেকেন্ড ইয়ার হচ্ছে 5 বছরের মধ্যে একটা ইয়ার। প্রত্যেক বছরের জন্য 1, যেহেতু 1 বছরের ভাগ করছি তাই 1 1 করে করছি। আর টোটাল কত বছর, 5, সেজন্য ডিভাইডেড বাই 5 করেছি। টোটাল 6 বছর থাকলে কি করতাম, 1/6। টোটাল 10 বছর থাকলে কি করতাম, 1/10। টোটাল 12 বছর থাকলে 1/12। ঠিক আছে, যে কটা বছর তত দিয়ে ভাগ, সিম্পল। তো এইভাবে করতে হবে। ওকে, তাহলে আর একটা অঙ্ক আছে, অঙ্কগুলো কি করতে হবে, 2-3 বার প্র্যাকটিস করলে হয়ে যাবে, জাস্ট টেবিলটা মনে রেখে করতে হবে। ঠিক আছে, ইলাস্ট্রেশন 12, ইলাস্ট্রেশন 12 কি বলছে, এইচডিসি লিমিটেড ইস্যুস 2,12% ডিবেঞ্চার অফ 10 each @ 9.4। এখানে কোশ্চেন পড়েই বুঝে দিতে হবে যে ডিসকাউন্ট ইস্যু করেছে না কিসে করেছে। ঠিক আছে, তো 10 টাকার ডিবেঞ্চার যদি 9 টাকা 40 ইস্যু করি, ডিসকাউন্ট কত, 60 পয়সা। 10 মাইনাস 9.4 ইকুয়ালস টু 0.6। ঠিক আছে, under the terms of issue 1/5 of the debenture are to be redeemable by drawings. The first redemption occur on 31st December. তো এই অঙ্কটার ডিফারেন্স কি, কোশ্চেন নাম্বার 11 এর সাথে কোশ্চেন নাম্বার 12 এর ডিফারেন্সটা বুঝতে হবে। ঠিক আছে, একটু মাথা লাগাতে হবে। কোশ্চেন নম্বর 11 কি বলেছিল, দেখো রিডেমশনটা কবে হচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স। তো আমি বলছি কোশ্চেন যদি নর্মাল হয় তাহলে তো এরকম অঙ্কই দেবে,
কিন্তু কোনো ভার্সন ইনস্টিটিউটে কোশ্চেন কিন্তু ঘোরাতে পারে, সেই জন্য ভালো করে বুঝে যেতে হবে, আর অঙ্কটা ভালো করে পড়ে তারপরে করতে হবে। এমন অঙ্ক দিতে পারে, এমন অঙ্ক দেবে একটা দুটো বা বেশিও দিতে পারে কোশ্চেন টাফ হলে, যেটা করে গেছি সেটা একদম ঘুরিয়ে ঘাড়িয়ে মানে মানে হচপচ করে দিয়েছে মাথা খারাপ করার জন্য। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, আহ, মানে যখন সামস আসবে পরীক্ষার সময়, okay? তখন কিন্তু মাথাটা খাটাতে হবে, সেই জন্য এখন থেকেই না দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, যাতে ব্রেনটা সেইভাবে ডেভেলপ হয়। জানা অঙ্ক করলে পরীক্ষার সময় অজানা অঙ্ক আসলে চাপ হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য নতুন নতুন অজানা অঙ্কগুলো করতে হবে কোথার থেকে, আরটিপি এমটিপি না দেখে ট্রাই করতে হবে এখন থেকেই ডেভেলপ করতে হবে। ঠিক আছে, কিন্তু এইখানে রিডিমেবল কি বলেছে, দ্য ফার্স্ট রিডিমশন অকারড 2022, মানে কি 2022-এর জানুয়ারিতে ইস্যু করছি ডিবেঞ্চার, আর ডিসেম্বরে গিয়ে রিডেমশন করছি, মানে প্রত্যেক বছর রিডেমশন মানে পে অফ করছি ডিবেঞ্চারকে। ঠিক আছে, মানে কিছু কিছু টাকা ডিবেঞ্চারকে পে করে দিচ্ছি। এখানে যেমন 5 বছরের শেষে হয়েছিল অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স, এখানে তেমনি কি হচ্ছে, প্রত্যেক বছরে কিছু কিছু টাকা পেমেন্ট করছি। ঠিক আছে, তাহলে ফার্স্টে ক্যালকুলেট করতে হবে ডিসকাউন্টের অ্যামাউন্টটা কত। ডিসকাউন্টের অ্যামাউন্ট ক্যালকুলেট সিম্পলি করতে হবে, এই যে 10 মাইনাস 9.4, 60 পয়সা, আর নাম্বার অফ ডিবেঞ্চার কত, 2 লাখ। তাহলে এটার সাথে যদি আমি 2 লাখ গুণ করে দিই, তাহলে কত হচ্ছে, 1,20,000। কি করে আসলো, 60 পয়সা ইন্টু 2 লাখ সমান সমান 1,20,000। ঠিক আছে, এইবার দেখো ডিবেঞ্চারের ডিসকাউন্টের যেটা রাইট আপ করতে হবে সেটার টেবিলটা এখানে পাল্টে গেছে। ঠিক আছে, আগের বছর যেমন প্রত্যেক কটায় 1/5 হচ্ছিল, মানে সেম প্রত্যেক বছর সেম আসছিল ডিসকাউন্ট, এখানে কিন্তু প্রত্যেক বছর সেম আসবে না, এখানে পাল্টে যাবে। কারণ একটাই, রিডেমশন প্রত্যেক বছর করেছি, মানে কি এরকম। তো কত টাকার ডিবেঞ্চার ইস্যু করেছি, 2 লাখ হচ্ছে নাম্বার অফ ডিবেঞ্চার, আর একটা ডিবেঞ্চারের দাম কত, 10 টাকা, তো 2 লাখ ইন্টু 10 কত, 20 লাখ। বোঝা গেল। এইবার প্রত্যেক বছরে আমি 4 লাখ করে করে কমাবো। কেন 4 লাখ করে করে কমাবো, এখানে বলেছে 1/5 অফ দ্য ডিবেঞ্চার অ্যানুয়ালি রিডিমেবল, মানে প্রত্যেক বছর 1/5, কিসের 1/5, 20 লাখ টাকার 1/5। তো 20 লাখ টাকা হচ্ছে টোটাল ভ্যালু ছিল, এখানে 5 দিয়ে ভাগ করলে কত, 4 লাখ হয়ে যায়। তাহলে প্রত্যেক বছর কত লাখ টাকা করে কমাবো, 4 লাখ টাকা করে কমাবো মানে প্রত্যেক বছর কোম্পানি 4 লাখ টাকা করে পে অফ করে দিচ্ছে। তাহলে বছরের প্রথমে 20 লাখ টাকা পেমেন্ট করতে হতো, তারপরে 16 লাখ টাকা পেমেন্ট করতে হবে, কারণ 4 লাখ পেমেন্ট করে দিলাম, তারপরে আবার 4 লাখ পেমেন্ট করলাম, 12 লাখ টাকা পেমেন্ট করতে হবে, আবার 4 লাখ পেমেন্ট করলাম, 8 লাখ টাকা পেমেন্ট করতে হবে, আবার 4 লাখ পেমেন্ট করলাম, ফাইনালি 4 লাখ টাকা পেমেন্ট করতে হবে 2026-এর শেষে। ঠিক আছে, এইবার রেশিও অফ বেনিফিটটা কি করে বার করবো, এটা একটু জাস্ট বুঝে নাও, তাহলেই হয়ে যাবে। যেটা সব থেকে ছোট সেটাকে 1 ধরবো, যেটা সব থেকে ছোট মানে এখানে সব থেকে ছোট কোনটা, এখানে সব থেকে ছোট হচ্ছে এই যে 4 লাখটা, 4 লাখকে কত ধরবো, 1, সবার ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। ঠিক আছে, এইবার যেটা সব থেকে ছোট সেইটা দিয়ে ডিভাইড করে দেবো বাকি অ্যামাউন্টগুলোকে, মানে 4 লাখ সব থেকে ছোট, তো 4 লাখকে নিয়ে নিলাম। এবার কি করছি দেখো, 8 লাখ ডিভাইডেড বাই 4 লাখ সমান সমান কত, 2, 2 বেরোলো। 12 লাখ ডিভাইডেড বাই 4 লাখ সমান সমান কত, 3, 3 বেরোলো। 16 লাখ ডিভাইডেড বাই 4 সমান সমান কত, 4, 4 বেরোলো। 20 লাখ ডিভাইডেড বাই 4 সমান সমান কত, 5, 5 বেরোলো। ঠিক আছে, বোঝা গেল ট্রিক্সটা কি বললাম, সব থেকে ছোট যে অ্যামাউন্টটা সেটাকে 1 ধরবো, বাকিগুলোকে সেই অ্যামাউন্টটা দিয়ে ভাগ করে দেবো। যেমন 4 লাখ হচ্ছে সব থেকে ছোট অ্যামাউন্ট, আর এখানে 8 লাখকে 4 দিয়ে ভাগ করলাম 2, 12 লাখকে 4 দিয়ে ভাগ করলাম 3, এইভাবে বার করবো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি, এই যে ফিগারগুলো আসলো সেটাকে টোটাল করে দেবো, মানে 5 যোগ 4 9, 9 আর 3 12, 13 14 15, টোটাল বার করবো। সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি, এইবার যে টোটাল ডিসকাউন্ট বেরোলো, টোটাল ডিসকাউন্টটা কত, 1,20,000, একটু আগে আমি ক্যালকুলেট করলাম। 1,20,000 কি করে, এই যে 60 পয়সা ইন্টু 2 লাখ, 1,20,000,
তো প্রত্যেক বছর 1,20,000কেই আমি গুণ করব কত দিয়ে? ফার্স্ট ইয়ারে দেখো 5/15 কি করে আসলো? এই 5 এখান থেকে নিলাম আর 15 টোটালটা নিলাম। নিচে যে ডিনোমিনেটরে থাকবে সেটা সবসময় 15 থাকবে। 15 মানে এই টোটালটা। ঠিক আছে, এবার সিম্পল হয়ে গেছে। সেকেন্ড কি? 4/15, 4/15, এখানে কি হবে 3/15, এখানে কি হবে 2/15, এখানে কি হবে 1/15। তো এই করে করে প্রত্যেক বছরে 1,20,000কে দিয়ে বিভিন্ন যে রেশিও গুলো আছে সেই রেশিও দিয়ে মাল্টিপ্লাই করলাম। তো ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে ফিগার পেয়ে গেলাম। টোটালটা তো 1,20,000 হবে। ঠিক আছে, আমি আরেকবার স্টেপগুলো জাস্ট বলে দিচ্ছি, প্র্যাকটিস করলে তো হয়ে যাবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, ফার্স্ট টাইম টাফ মনে হচ্ছে, প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। দেখো, ফার্স্টে কি লিখবো? ইয়ার লিখবো। তো 5টা বছর লিখে দিলাম। তারপরে কি? ডিবেঞ্চার আউটস্ট্যান্ডিং বিফোর রিডেমশন, মানে রিডেমশন করার আগে ডিবেঞ্চার কত ছিল। তো প্রথমে 20 লাখ থেকে শুরু করতে হবে। প্রত্যেক বছর 4 লাখ টাকা করে পেমেন্ট করছে। 4 লাখ কি করে বার হলো? 20 লাখ/5 বলে দিয়েছে। তো 4 লাখ করে করে মাইনাস করে করে ফিগারগুলো আনলাম। এইবার যেটা ছোট, কোনটা ছোট? 4 লাখটা ছোট। 4 লাখকে 1 ধরবো। তো 4 লাখ যদি 1 হয়, 8 লাখ কত, 12 লাখ কত, 16 লাখ কত, 20 লাখ কত? কি করে বার করলাম? সব কটাকে 4 লাখ দিয়ে ভাগ করে দিলাম। তো রেশিও টোটালটা কত আসলো? 15। এইবার কি করছি? সিম্পলি প্রত্যেক বছরে যে ডিসকাউন্ট আছে 1,20,000, সেটাকে রেশিও দিয়ে ভাগ করে দিচ্ছি বা গুণ করে দিচ্ছি। ফার্স্ট ইয়ারে কি হবে? 5/15, 15 প্রত্যেক কটায় সবার নিচে ডিনোমিনেটরে আসবে। ঠিক আছে, এবার উপরে কত রাখবো? 5, 4, 3, 2। তো সব কটাকে প্রত্যেক বছর 1,20,000 দিয়ে গুণ করে দিলাম, আর সব কটা টোটাল করলে অবভিয়াসলি টোটাল 1,20,000 আসবে। ঠিক আছে, তো এইভাবে বার করতে হবে। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার মানে বেসিক্যালি কোনটা? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার হচ্ছে, যদি আমি বলি ইন্টারেস্ট অন ডিবেঞ্চার সেই জিনিসটা কি, তাহলে দেখছি দুটো পার্টি আছে, একটা হচ্ছে কোম্পানি আর একটা হচ্ছে ডিবেঞ্চার হোল্ডার। ঠিক আছে, কোম্পানি আছে, ডিবেঞ্চার হোল্ডার আছে। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার হোল্ডারে তাহলে একটা সিম্পল কিন্তু বেসিক কোশ্চেন আছে। এখানে ডিবেঞ্চার যখন ইস্যু করছে তখন কে কাকে ইন্টারেস্ট পে করছে বলো? কোম্পানি ডিবেঞ্চার হোল্ডারকে ইস্যু পে করছে, ইন্টারেস্ট পে করছে, না ডিবেঞ্চার হোল্ডার কোম্পানিকে ইস্যু করছে, পে করছে ইন্টারেস্ট? ইন্টারেস্ট কে কাকে পে করছে বলো? কোম্পানি। হ্যাঁ, কোম্পানি কাকে পে করছে? ডিবেঞ্চার হোল্ডারকে। ঠিক আছে, তাহলে কোম্পানির জন্য এটা হয়ে যাবে কি? এক্সপেন্সেস। আর ডিবেঞ্চার হোল্ডারের জন্য এটা কি হয়ে যাবে? ইনকাম। বোঝা গেল? ইন্টারেস্ট যেটা, সেটা কোম্পানির জন্য হয়ে যাবে এক্সপেন্সেস, আর ডিবেঞ্চার হোল্ডারের জন্য ইনকাম হয়ে যাবে। এবার এখানে লাগছে টিডিএস। তো টিডিএস একটা সম্পূর্ণ নতুন জিনিস, শুধু এইটুক পার্টেই আছে আর নেই। টিডিএস মানে কি হচ্ছে? ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। ঠিক আছে, এটা আছে ট্যাক্সেশন সাবজেক্টে, ডাইরেক্ট ট্যাক্সে টিডিএস এর আলাদা চ্যাপ্টার আছে, মোটামুটি 30-40 পাতা। ঠিক আছে, যাই হোক, তো টিডিএস জিনিসটা কি? টিডিএস জিনিসটা আমরা শুনে থাকি নর্মালি ট্যাক্স পেমেন্টের সময়। তো টিডিএস কি? দেখো, কোম্পানি ডিবেঞ্চার হোল্ডারকে পে করছে ইন্টারেস্ট। তো কোম্পানিকে আমরা কি বলবো? এই জিনিসটা খাতায় লিখে রাখবে, জাস্ট বেসিক কনসেপ্টের জন্য সুবিধা হবে। কোম্পানিকে কি বলবো? পেয়ার অফ ইনকাম। যে টাকা পে করে, মানে যে ইনকাম পে করে, তাকে পেয়ার বলা হয়। আর ডিবেঞ্চার হোল্ডার কি কি বলবো? পেই অফ ইনকাম। যাকে ইনকাম পে করা হয়, মানে যে ইনকামটা পাচ্ছে, তাকে কি বলা হয়? পেই অফ। ঠিক আছে, এইবার ব্যাপারটা কি হচ্ছে? যখন পেয়ার পেইকে টাকা পে করছে, তাহলে বলো, এবার বলো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, এখানে ট্যাক্স যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কে পে করবে? ট্যাক্স কার হচ্ছে? ডিবেঞ্চার হোল্ডারের ট্যাক্স হচ্ছে না কোম্পানি ট্যাক্স হচ্ছে? ট্যাক্স কার হচ্ছে? ডিবেঞ্চার হোল্ডার না কোম্পানির?
হুম, ডিভেঞ্চার হোল্ডার। ডিবেঞ্চার হোল্ডারের ট্যাক্স, ডিবেঞ্চার হোল্ডার হচ্ছে মানে কি ইনকাম যা সেই তো ট্যাক্স দেবে, ঠিক আছে। কিন্তু এইখানে টিডিএস এর ক্ষেত্রে একটু অন্যরকম সিস্টেম, মানে কি যখন কোম্পানি ইনকাম পে করবে, মনে করো কোম্পানি পে করছে হচ্ছে 20 লাখ টাকা, ঠিক আছে। এইবার মনে করো টিডিএস এর রেট থাকে 10%, 20%, 1%, 2%, মনে করছি টিডিএস এর রেট হচ্ছে 10%। টিডিএস এর ফুল ফর্ম কি? ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। কোম্পানি কি করবে? পেইর যে ইনকাম, পেইকে ধরো মিস্টার শ্যাম আছে হচ্ছে পেই, মানে যে ইনকামটা পাচ্ছে, যে ইন্টারেস্ট পাচ্ছে, পেই যে ট্যাক্স সেটা নিজে থেকেই পে করে দেবে। মানে পেইকে বলবে আমি তোমার ট্যাক্সটা পে করে দিচ্ছি গভর্নমেন্টকে টিডিএস হিসাবে, ঠিক আছে। তাহলে টিডিএস কত? 10%। তাহলে 2 লাখ, এটা কি করবে? কোম্পানি উইল পে টু গভর্নমেন্ট। কেন করেছে সিস্টেমটা? কারণ এটা অ্যাডভান্স চেক সিস্টেম করে রেখেছে, যাতে পরে শ্যাম টাকাটা না ছেড়ে দিতে পারে। চান ছেড়ে দিতে পারে মানে শ্যাম বলবে আমার কোনো ইন্টারেস্ট হয়নি, ইনকাম আমি ট্যাক্স দেবই না, ঠিক আছে। সেই জন্যে শ্যামের কাছ থেকে যাওয়ার আগে কোম্পানিকেই শ্যামের হয়ে টাকাটা পে করছে কোম্পানি, যাতে টাকাটা ছাড় না যায় গভর্নমেন্টের, ঠিক আছে, ট্যাক্সটা ছাড় না যায়, ঠিক আছে। বোঝা গেল? এটা হচ্ছে টিডিএস, ঠিক আছে। মানে কি একজনের ইনকামের উপর ট্যাক্স অন্যজন পে করছে, যেমন এখানে ইনকাম হচ্ছে শ্যামের, কিন্তু কোম্পানি শ্যামের হয়ে ট্যাক্স পে করছে, ঠিক আছে। এইটুকু বুঝলেই হবে, ওকে। এটাকে বলছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাজ সোর্স। তো দেখো এন্ট্রি কি হচ্ছে, ফর ইন্টারেস্ট ডিউ। তো ইন্টারেস্টের একটা পাচ্ছে, টিডিএস এর একটা পাচ্ছে। ইন্টারেস্ট ডিউ মানে কি? কোম্পানির জন্য এক্সপেন্সেস অ্যাজ পার গোল্ডেন রুল, আর অ্যাজ পার যে কোনো রুলই বলো না কেন, মডার্ন রুল, গোল্ডেন রুল, আমেরিকান রুল, ইংল্যান্ড রুল, ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাচ্ছে। কেন? কারণ এটা খরচা, অল এক্সপেন্সেস আর ডেবিটেড, ঠিক আছে। আর টু ডিবেঞ্চার হোল্ডার। নাও ডিবেঞ্চার হোল্ডারকে ক্রেডিট কেন হচ্ছে? যাকে টাকা পেমেন্ট করতে হবে সেই তো ক্রেডিট করতে হবে, মানে ক্রেডিটর মানে যে টাকা পাবে সেই জন্য ক্রেডিট, মানে কোম্পানির কি লাইবিলিটিস বাড়ছে, ঠিক আছে, সেই জন্য ক্রেডিট হয়ে যাচ্ছে। বুঝে গেল? ফর মেকিং পেমেন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড ডিডাকশন অফ টিডিএস। এবার কি করছি? টিডিএসও পে করছি, আবার পেমেন্টও করছি। মনে করো ফর এক্সাম্পল এখানে আমি বলছি, মনে করো ইন্টারেস্ট ছিল হচ্ছে 1,000, ঠিক আছে, ইন্টারেস্ট ছিল 1,000, আর এখানে টিডিএস ছিল 100, ঠিক আছে। তাহলে এবার কি করছি? ডিবেঞ্চার হোল্ডারকে যখন ডেবিট করব, তখন ডেবিট কত করব? ডেবিট হচ্ছে যত টাকা সে ইন্টারেস্ট পাবে তত টাকাই 1,000, ঠিক আছে। টিডিএস পেয়েবেল কত? 10%। 1,000 উপর 10% কত? 1,000 উপর 10% হচ্ছে 100 টাকা। তাহলে টিডিএস এ ক্রেডিট কত করবো? 100 টাকা। আর বাকি কত টাকা পড়ে থাকলো? বাকি পড়ে থাকলো হচ্ছে 900 টাকা। তাহলে বাকি 900 টাকা কোথায় দিয়ে দেবো? ব্যাংকে। মানে ব্যাপারটা কি হচ্ছে, ডিবেঞ্চার হোল্ডার যত টাকা পেতো, কত টাকা পেতো? 1,000 টাকা পেতো, সেটাকেই ডেবিট করে দিচ্ছি। তার মধ্যে 100 টাকা আমি টিডিএস হিসাবে আলাদা সরিয়ে রাখছি, যেটা ট্যাক্স ইনকামের উপর, মানে ডিবেঞ্চার হোল্ডারটা যেটা পে করবে অ্যাকচুয়ালি, কোম্পানি অ্যাকচুয়ালি পে করে দিচ্ছে যেটা ডিবেঞ্চার হোল্ডারের হয়ে টিডিএস, সেটা টিডিএস এ ঢুকিয়ে দেবো। আর অ্যাকচুয়ালি ডিবেঞ্চার হোল্ডারের পকেটে কত ঢুকছে? 900 টাকা, কারণ 100 টাকা তো ট্যাক্স বাবদ কেটে নিচ্ছি, ঠিক আছে। বোঝা গেল? এইবার দেখো এই জায়গাটা ইন্টারেস্টিং। টিডিএস পেয়েবেল 100 টাকা আমি সরিয়ে রেখেছিলাম। টিডিএস পেয়েবেল মানে কি? লাইবিলিটিস, লাইবিলিটিস মানে কি? ক্রেডিট, সেইটাই এখানে করে দিচ্ছি ডেবিট। তাহলে এখানে যখন টিডিএস পেয়েবেল করবো তখন কত টাকা করবো? এই 100 টাকা যেটা লাইবিলিটিস ছিল এখন পে করছি 100 টাকা ডেবিট, আর 100 টাকা ক্রেডিট। বোঝা গেল? এই টাকাটা কোম্পানির ঘর থেকে কোম্পানি পেমেন্ট করে দিচ্ছে কার হয়ে? শ্যামের হয়ে, মানে ডিবেঞ্চার হোল্ডারের হয়ে।
এবার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট করে দিচ্ছি। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট কত টাকা হবে, যত টাকা টোটাল ইন্টারেস্ট ছিল, কত টাকা টোটাল ইন্টারেস্ট ছিল, এই যে উপরে করেছি 1000 টাকা, এই 1000 টাকাই আমি করে দিচ্ছি পেমেন্ট, এই 1000 টাকায় পেমেন্ট করে দিচ্ছি, মানে সরি পিএল এ ডেবিট করে দিচ্ছি অ্যাজ অ্যান এক্সপেন্সেস। ঠিক আছে, এখানে কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, কারণ এটা টিডিএস এর আছে। ঠিক আছে, তাহলে ওর অঙ্কে যাচ্ছি, একদম সিম্পল। কোম্পানি ইস্যু করছে 12% ডিবেঞ্চার, ফেস ভ্যালু কত, 10 লাখ। পরীক্ষার সময় যখন অঙ্কগুলো পড়বো, ফাটাফাট ফাটাফাট অঙ্ক পড়ার সাথে ক্যালকুলেশন চালু হয়ে যাবে, অত সময় থাকবে না। আগে অঙ্কটা একবার পড়ে নিলাম, তারপরে আবার পড়লাম, তারপরে একটু ভাবলাম, তারপরে আবার পড়লাম। অঙ্ক পড়বো আর সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন চালু হয়ে যাবে ক্যালকুলেটার, ফাটাফাট ফাটাফাট। ঠিক আছে, তাহলেই টাইমে মেক আপ করতে পারবে, না হলে 100 মার্কের 3 ঘন্টা অ্যান্সার করা একটু চাপ আছে। ঠিক আছে, টার্গেট থাকবে কি 100 মার্কেই অ্যান্সার করা ভালো হবে। ঠিক আছে, তাই অঙ্ক যখনই করবো তখনই ক্যালকুলেশন চালু হয়ে যাবে। তো 12% ডিবেঞ্চার ইস্যু করছে, 12% কি রেট অফ ইন্টারেস্ট, ফেস ভ্যালু কত, 10 লাখ, ডিসকাউন্ট কত, 10%। তার মানে কি 10 লাখের উপর 10% মানে 1 লাখ টাকা ডিসকাউন্ট। এবার দেখো বলেছে টিডিএস এর রেট কত, 10%। টিডিএস কেটে আমি টাকাটা পেমেন্ট করছি। টাকাটা কবে কবে পেমেন্ট করতে হবে, 2 বছরে, মানে 2 বারে, দুটো ইনস্টলমেন্টে, 30 জুন একটা, 31 ডিসেম্বর একটা, বছরে 2 বার পেমেন্ট করতে হবে ইন্টারেস্ট। ঠিক আছে, আর ডিবেঞ্চার রিডেমশন হয়েছে কত, আফটার এক্সপায়ারি অফ 5 ইয়ার একটা 5% প্রিমিয়াম। এখানে একটা জিনিস যেটা বলেছে সেটা বুঝতে হবে, সেটা হচ্ছে ইস্যু করেছে ডিসকাউন্টে, মানে কোম্পানি যখন ইস্যু করছে তখন কম টাকা পাবে, আর রিডেমশন করছে যখন, রিডেমশন মানে পে ব্যাক করছে, ডিবেঞ্চার হোল্ডারদের টাকা ফেরত দিচ্ছে, তখন কিসে ফেরত দিচ্ছে, প্রিমিয়াম। মানে ইস্যু করছি কম দামে আর রিডেমশন করছি বেশি দামে। ঠিক আছে, তো ফার্স্ট এন্ট্রিটা কি হবে, ব্যাংকে টাকা ঢুকবে কত টাকা, 9 লাখ। 9 লাখ কি করে ঢুকছে, সিম্পল যেটা বললাম, ক্যালকুলেশন অলরেডি মাইন্ডে হয়ে গেছে, পরীক্ষার সময় কোশ্চেন পড়ে ফেলেছি, তাই এখানে 9 লাখ বসানোর সময় আর ভাববো না, ডাইরেক্ট 9 লাখ বসিয়ে দেবো। ঠিক আছে, কোশ্চেন পড়ার সময় আমি করে রেখেছিলাম 10 লাখ থেকে 10% 1 লাখ, 10 লাখ মাইনাস 1 লাখ সমান সমান 9 লাখ ডেবিট। ব্যাংকে কোম্পানির টাকা ঢুকছে 1 লাখ কাটার পর। ঠিক আছে, 9 লাখ। ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার্স অর লস অফ ডিবেঞ্চার্স, তাহলে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অর লস অফ ডিবেঞ্চার 1.5 লাখ কেন করেছে, এটাও আমার ক্যালকুলেশন হয়ে যাওয়া উচিত। কারণ দেখো ডিসকাউন্ট কত, 1 লাখ টাকা, তাই এখানে 1.5 লাখ টাকা কি করে হলো, এখানে হচ্ছে বলছি আমি, ডিসকাউন্ট সমান সমান 1 লাখ টাকা প্লাস প্রিমিয়ামের টাকা হচ্ছে 50,000। প্রিমিয়ামের টাকা 50,000 লস কেন, কারণ কোম্পানি যখন রিডেমশন করবে, এখানে কি বলেছে এটাও মাথায় ক্যালকুলেশন হয়ে যাওয়া উচিত, 5% প্রিমিয়ামে রিডেমশন করবে। মানে কি এই রিডেমশনটা 5% কিসের উপর ক্যালকুলেট করবো, রিডেমশনটা ক্যালকুলেট করবো 10 লাখ ইন্টু 5% করে, দেখো ক্যালকুলেটারে আসবে হচ্ছে 5 লাখ। ঠিক আছে, 10 লাখ ইন্টু 5% হচ্ছে, সরি 50,000। মানে কোম্পানি যখন ডিবেঞ্চার হোল্ডারকে টাকা পেমেন্ট করবে তখন 50,000 টাকা এক্সট্রা পেমেন্ট করবে। এক্সট্রা পেমেন্ট মানে কি, কোম্পানির লস হচ্ছে 50,000, তাহলে এই প্রিমিয়ামের টাকা কোম্পানির কি হয়ে গেল, লস। ফার্স্টে তো 1 লাখ টাকা কমে ইস্যু করেছে, একটা লসই, যখন পেমেন্টও করছি তখন বেশি দামে পেমেন্ট করছি, তাহলে 1 লাখ আর 50,000 কত, 1.5 লাখ। ঠিক আছে, তো 1.5 লাখ টাকা কি হয়ে যাচ্ছে, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। তাহলে ডিসকাউন্ট না লিখে, ডিসকাউন্টটা কেটে দাও বইতে, কি লিখবো, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, আর ব্র্যাকেটে এখনই লিখে রাখো এই লেখাটা, ডিসকাউন্ট হচ্ছে 1 লাখ, নাহলে এরপরে মাথা থেকে সব বেরিয়ে যাবে। ঠিক আছে, আর প্রিমিয়াম হচ্ছে 50,000, দুটো মিলিয়ে আমার টোটাল লস হচ্ছে 1.5 লাখ টাকা। এইবার 12% ডিবেঞ্চার, তো 10 লাখ টাকা ডিবেঞ্চার ইস্যু করেছি, 10 লাখ টাকা, 10 লাখ টাকা দেওয়া আছে কোশ্চেনে, তো এখানে না তো প্রিমিয়াম অ্যাড হবে না তো ডিসকাউন্ট লেস হবে, ফেস ভ্যালু যেটা সেটাই চলে যাবে 10 লাখ। এবার
প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার যেটা বললাম সেটা ক্রেডিট হয়ে যাবে, যেহেতু এটা লাইবিলিটি তাই ক্রেডিট হয়ে যাচ্ছে 50,000। ঠিক আছে, বোঝা গেল। এবার কি করছি, ডেটটা মনে রাখো, ফার্স্টের ডেটটা কবে, 1/1/2022, কারণ ইস্যু করেছে এখানে 1/1/2022। কিছু কিছু জার্নাল এন্ট্রিতে ডেট দেবো না, কিছু কিছু জার্নাল এন্ট্রিতে ডেট দেবো। কি করে বুঝবো? কোশ্চেনটা পড়ে বুঝবো। কোশ্চেনে যদি ডেট মেনশন করা থাকে আমাকেও ডেট কলমে ডেট বসাতে হবে, ঠিক আছে। তো 30/6/2022 কেন চলে যাচ্ছি? ডিবেঞ্চার ইন্টারেস্ট পে করছে কত দেখো এখানে বলেছে, কি বলেছে, 30 জুনে আর 31 ডিসেম্বরে দুবার ইন্টারেস্ট পে করেছে। তো 30 জুনে পে করবো ইন্টারেস্ট, 30 জুনে 60,000 টাকা ইন্টারেস্ট পে করছি। 60,000 টাকা আসছে কোথা থেকে? এই 12% ইন্টু 10 লাখ কত, 1,20,000 ইন্টু 6/12। কেন করছি? বছরে দুবার ইন্টারেস্ট, 6 মাস পর পর। তাহলে এই ক্যালকুলেশনটা পরীক্ষার সময় এখানে দেখালে ভালো হয়, না হলে মার্কস কাটলেও কাটতে পারে। ঠিক আছে, তাহলে বয়স এখানে লিখে নাও, 10 লাখ ইন্টু 6/12 ইন্টু কত পার্সেন্ট? 12%। ঠিক আছে, এটা লিখে নাও, 10 লাখ ইন্টু 6/12 ইন্টু 12%, মানে হচ্ছে 60,000 টাকা ডিবেঞ্চার ইন্টারেস্ট। বুঝা গেল? এইবার এইখানে টিডিএস এ কত ট্রান্সফার করে দিচ্ছি? 6,000। এটাও কি করে করছি? 10%। কিসের উপর 10% করছি? 60,000 উপর 10%। এটাও ব্র্যাকেটে দিয়ে দিলে ভালো হয়, 60,000 ইন্টু 10%, মানে টিডিএস 6,000 টাকা। তাহলে ডিবেঞ্চার হোল্ডার নেট কত টাকা পাবে? 54,000 টাকা। মানে পাওয়ার কথা ছিল কত? ডিবেঞ্চার হোল্ডারে 60,000 টাকা, কিন্তু কোম্পানি বলছে আমি তোমার বিহাবে, মানে ডিবেঞ্চার হোল্ডারের বিহাবে 6,000 টাকা কেটে নিলাম। তাহলে নেট কত টাকা পাবে? 54,000 টাকা। ঠিক আছে, এইবার দেখো ব্যাংকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করছি। ডিবেঞ্চার হোল্ডারকে কত টাকা পেমেন্ট করবো বলেছিলাম? 54,000 আফটার ডিডাক্টিং টিডিএস। আর টিডিএস মানে ট্যাক্স ডিডাক্টেড এর সোর্স কত? 6,000 টাকা। কাকে পেমেন্ট করবো? এটা এটা তো আমি ডাইরেক্টলি গভর্নমেন্টকে পে করে দেবো। ঠিক আছে, আর ব্যাংকে ক্রেডিট করে দেবো, সেটা হচ্ছে 60,000। ঠিক আছে, তো যে এন্ট্রিটা আমি জুন মাসে করলাম, সেম দুটো এন্ট্রি আমি আবার ডিসেম্বরে করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি এন্ট্রি করবো? সেম এন্ট্রি, একদম কপি পেস্ট। ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট, টু ডিবেঞ্চার হোল্ডার, টু ডিডাক্টেড অ্যাজ সোর্স 60,000, 54,000, 6,000। আবার ডিবেঞ্চার হোল্ডারকে পে করছি 54,000, টিডিএস হচ্ছে 6,000, আর ব্যাংক হচ্ছে 60,000। ঠিক আছে, কপি পেস্ট করছি কারণ বছরে দুবার ইন্টারেস্ট পে করছে, তাই একবার জুনে একবার ডিসেম্বর। এবার দেখো লাস্টে দুটো যে ইন্টারেস্ট আর লস আছে সেটা কোথায় ট্রান্সফার করে দিচ্ছি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তো ডিবেঞ্চার ইন্টারেস্ট টোটাল 1,20,000, 60,000 আর 60,000, টোটাল 1,20,000টা বছরের শেষে কোথায় ট্রান্সফার হয়ে যাবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট। এটা বছরের শেষে, মানে এখানে ডিসেম্বর, তো 31 ডিসেম্বরই হবে, ট্রান্সফার হয়ে যাচ্ছে। আর কি করছে? 1/5, 1/5 কেন করছি? 1/5 হচ্ছে এই যে বলেছিলাম ডিসকাউন্ট আর প্রিমিয়াম মিলিয়ে টোটাল 1.5 লাখ টাকা লস হয়েছিল, সেইটা আমি 1/5 ট্রান্সফার করে দিচ্ছি। কোথায়? 1/5 ট্রান্সফার করে দিচ্ছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। 1/5 কেন করছি? কারণ একটু আগে দেখলাম 1/5 করতে হবে মানে কি, প্রপোর্শনেট করতে হবে। রিডেমশন অফ ডিবেঞ্চার প্রিমিয়ামে যদি করি ডিসকাউন্টে, একবারে না করে প্রত্যেক বছর 1/5 করে করবো। ঠিক আছে, তো 30,000 টাকা আমি পিএলে ট্রান্সফার করে দিলাম। ফার্স্টে তো আমি ট্রান্সফার করলাম ইন্টারেস্ট, আর তারপরে ট্রান্সফার করলাম ডিসকাউন্ট অন লস অন ইস্যু অফ ডিবেঞ্চার 30,150 টাকা। তো এইভাবে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার প্লাস টিডিএস যদি থাকে সামস করতে হবে। ঠিক আছে, তাহলে কি বলেছি? ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাজ কোল্যাটারাল সিকিউরিটি। ঠিক আছে, তাহলে কোল্যাটারাল সিকিউরিটি মানে কি? কোল্যাটারাল সিকিউরিটি মানে হচ্ছে
সেকেন্ডারি অর সাপোর্টিং সিকিউরিটি মানে হচ্ছে একটা হচ্ছে মেইন প্রাইমারি সিকিউরিটি। ফার্স্ট যে সিকিউরিটিটা থাকে কিসের ক্ষেত্রে, লোনের ক্ষেত্রে, মানে লোনের ক্ষেত্রে সিকিউরিটি মানে বোঝা যাচ্ছে যে ফর এক্সাম্পল আমি যদি ব্যাংক থেকে আজকে লোন নিতে যাই আমাকে কিছু একটা সিকিউরিটি মানে বাংলায় যেটাকে বলে বন্ধক রাখা সেটাকে রাখতে হবে। যেমন ফর এক্সাম্পল কোনো অ্যাসেট আমার জমি বাড়ি বন্ধক রাখতে হবে, ঠিক আছে, সিকিউরিটি হিসেবে রাখতে হবে। তাছাড়াও সেকেন্ডারি সিকিউরিটি কি বা সাপোর্টিং সিকিউরিটি কি, ডিবেঞ্চার মানে কি, ডিবেঞ্চারকে কোলাটেরাল সিকিউরিটি হিসেবে রাখছি মানে আমি যদি লোনের টাকা না পে করতে পারি তাহলে আমি ইউজ করতে পারবো ডিবেঞ্চার্সকে সেটা পেমেন্ট করার জন্য। মানে কোম্পানির ডিবেঞ্চার যার কাছ থেকে আমি লোন নিচ্ছি তার নামে হয়ে যাবে, ঠিক আছে, কোলাটেরাল সিকিউরিটির ক্ষেত্রে। তো বলেছে which can be realized by the lender in the event of original loan not being repaid not due date। যে ডেটে লোন রিপেমেন্ট করার কথা সেই ডেটে যদি রিপেমেন্ট করতে না পারি তাহলে কি হবে, কোলাটেরাল সিকিউরিটিটা ইউজ করা হবে মানে ডিবেঞ্চার তার নামে হয়ে যাবে, ঠিক আছে। তো সেটাই এখানে বলেছে। তো এটা একবার জাস্ট পড়ে নেবে। এখানে অ্যাকাউন্টিং এন্ট্রিজ যেটা আছে সেটা দুটো মেথডে হবে, মেথড 1 আর মেথড 2, ঠিক আছে। জিনিসটা ক্লাস 12-এ ছিল, আইসি বোর্ডে একই জিনিস এখানেও আছে। তো কি বলেছে নোট 1-এ, সরি মেথড 1-এ, আন্ডার দিস মেথড নো এন্ট্রি ইজ মেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস অফ দ্য কোম্পানি অ্যাট দ্য টাইম অফ ইস্যু অফ ডিবেঞ্চার। মানে ডিবেঞ্চার ইস্যু করার সময় কোনো এন্ট্রি করা হবে না কার বুকসে, কার বুকসে, অবভিয়াসলি কোম্পানির বুকসে, ঠিক আছে। কিন্তু কোথায় দেখানো হবে, ব্যালেন্স শিটে নোটস টু অ্যাকাউন্টসের যে সেকশনটা আছে সেটা দেখানো হবে, ঠিক আছে। এখানে কোশ্চেন দিয়েছে, এটা খাতায় করার দরকার নেই, একবার দেখে নেবে পরীক্ষার সময়। এক্স লিমিটেড অবটেন্স এ লোন, বাট কোশ্চেনটা আসতে পারে, ইম্পর্টেন্ট আছে, ফ্রম আইডিবিআই অফ, একের পর 7টা 0 মানে 1 কোটি টাকা, ঠিক আছে, গিভিং অ্যাজ কোলাটেরাল সিকিউরিটি অফ 1,50,00,000 অফ 10 each 14% ফার্স্ট মর্গেজ ডিবেঞ্চার। লোন নিচ্ছি 1 কোটি টাকার আর লোন রেখেছি, সিকিউরিটি দিয়েছি 1.5 কোটি টাকা, ঠিক আছে। তাহলে সলিউশনটা যে করব সেটা কিন্তু কোনো জার্নাল এন্ট্রি বা লেজার না, সেটা কি, সেটা সিম্পলি হচ্ছে নোটস টু অ্যাকাউন্টস, কিসে, ব্যালেন্স শিটে, কোম্পানির ব্যালেন্স শিটে নোটস টু অ্যাকাউন্টসে, ঠিক আছে। তাহলে দেখাবো, মানে নোটস টু অ্যাকাউন্টস মানে এটা অরিজিনাল ব্যালেন্স শিটে যে অ্যামাউন্ট লাইবিলিটিস অ্যাসেট লাইবিলিটিস আন্ডারে শো করি সেটা না, নিচে মানে মেইন ব্যালেন্স শিটের নিচে নোটস টু অ্যাকাউন্টসে দেখাচ্ছি সিকিউরড লোনের উপর আইডিবিআই লোন 1 কোটি টাকার যে লোনটা নিয়েছিলাম, লোনের অ্যামাউন্ট মনে রাখতে হবে 1 কোটি, ডিবেঞ্চারের অ্যামাউন্ট 1.5 কোটি, ঠিক আছে। তো ব্র্যাকেটে কি লিখে দেবো, ব্র্যাকেটে লিখে দেবো কোলাটেরাল সিকিউরিটি বাই ইস্যু অফ 1.5 crore 12% ফার্স্ট মর্গেজ ডিবেঞ্চার্স, ঠিক আছে। এটা হচ্ছে মেথড 1। এবার যদি মেথড 2 করি তাহলে এখানে দিয়েছে মেথড 2-তে কিভাবে করব, মেথড 2-তে কিছুই না, in under this method the following entry is made to record the issue of debenture। মানে মেথড 1-এ আমি কোলাটেরাল সিকিউরিটি ইস্যুর জন্য কোনো জার্নাল এন্ট্রি পাস করছি না, কিন্তু মেথড 2-তে জার্নাল এন্ট্রি পাস করছি। কি জার্নাল এন্ট্রি পাস করছি, ডিবেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পার্সেন্টেজ ডিবেঞ্চার, যত পার্সেন্ট বলে দেবে তত পার্সেন্ট ডিবেঞ্চার অ্যাকাউন্ট। ডিবেঞ্চার সাসপেন্স কেন করছি, সাসপেন্স হচ্ছে সবসময় মনে রাখবে এটা টেম্পোরারি অ্যাকাউন্ট, এটা এখন ক্রিয়েট করে রাখছি, পরে সেটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। ডিলিট করে দেবো মানে ডিবেঞ্চার সাসপেন্স এখন করছি ডেবিট, এবার লোন যখন রিপেমেন্ট করা হয়ে যাবে তখন কি করে দেবো, রিভার্স করে কেটে দেবো, মানে নীল করে দেবো, ডিবেঞ্চার সাসপেন্সকে করে দেবো ক্রেডিট। তো কি বলেছি, ডিবেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট উইল অ্যাপিয়ার অন দ্য অ্যাসেট সাইড অফ দ্য ব্যালেন্স শিট অ্যান্ড ওয়েন লোন উইল বি রিপেড ইট উইল বি রিভার্সড ইন অর্ডার টু ক্যান্সেল, ঠিক আছে। ক্যান্সেল করতে গেলে এটাকে রিভার্স করে দেবো, ওকে। তাহলে সিম্পল ওই একই এক্সাম্পলের অ্যান্সার এখানে দিয়েছে। তো কি দিয়েছে, ডিবেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু 12% ফার্স্ট মর্গেজ ডিবেঞ্চার। তো কোশ্চেনে ডিবেঞ্চারের অ্যামাউন্ট কত ছিল, 1.5 কোটি টাকা ছিল, এই যে 1.5 কোটি টাকা কোলাটেরাল সিকিউরিটি ডিবেঞ্চারের অ্যামাউন্ট। তো তার জন্য আমি জার্নাল এন্ট্রি করছি, কি জার্নাল এন্ট্রি করছি, সাসপেন্স ডিবেঞ্চার সাসপেন্স ডেবিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট 1.5 কোটি টাকা, ঠিক আছে। আর ব্যালেন্স শিটে এখানে নোটস টু অ্যাকাউন্টসের এখানে মেইন ব্যালেন্স শিটে দেখাচ্ছি, প্রথমে কি দেখাচ্ছি, 1 কোটি টাকার যে লোনটা নিয়েছি সেটা আমার লং টার্ম বরোইংস, কারণ এটা একটা লোন। সিমিলারলি টাকাটা আমার ব্যাংকে ঢুকেছে, তাই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টেও 1 কোটি টাকা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো নোটস টু অ্যাকাউন্টসে কি দেখাবো,
আইডিবিআই লোন দেখাবো 1 কোটি টাকা, ঠিক আছে, যে লোনটা আমি নিয়েছি, প্লাস যে ডিবেঞ্চার ইস্যু করব বা করেছি সেটা 1.5 কোটি টাকা, আর ডিবেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট হচ্ছে 1.5 কোটি টাকা। ডিবেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট এই যে কোথা থেকে আসলো, এই যে ডিবেঞ্চার সাসপেন্স অ্যাকাউন্ট 1 কোটি টাকা, ঠিক আছে। জাস্ট একবার ভালো করে ব্যালেন্স শিটটা দেখে নেবে। স্টুডেন্ট শুড নোট দ্যাট মেথড ওয়ান ইজ মোর লজিক্যাল ফ্রম the accounting point of view, therefore it is advised to follow method 1। মানে এখানে বলেছে যে মেথড ওয়ানটা মোর লজিক্যাল, যেহেতু মেথড ওয়ানটাই ফলো করা উচিত, ঠিক আছে। কোশ্চেনে যদি এইভাবে দেয় যে ডিভেঞ্চার কোলাটেরাল সিকিউরিটিজ অঙ্ক দিয়ে বললো কোন মেথডটা অ্যাপ্লাই করা উচিত, হুইচ মেথড শুড বি অ্যাপ্লাইড, তাহলে লিখতে হবে মেথড ওয়ান শুড বি অ্যাপ্লাইড, ঠিক আছে। তো কোশ্চেন এভাবে ঘুরিয়েও দিতে পারে, ঠিক আছে। তো প্রত্যেক কটা লাইন পড়তে হবে ইনস্টিটিউটের ম্যাটেরিয়ালে যেটা দেওয়া আছে, ওকে। তো শেয়ারস যদি ভালো করে যারা বুঝেছে তারা ডিভেঞ্চারও পারবে, ঠিক আছে, কোনো বেশি চাপ নেই। শেয়ার্সটা বেশি টাফ অ্যাজ কম্পেয়ার টু ডিভেঞ্চার। তো ফার্স্টে যখন প্র্যাকটিস করবে, ফার্স্টে শেয়ার্সের অঙ্ক প্র্যাকটিস করে নিয়ে তারপরে ডিভেঞ্চার্স করবে, তাহলে অনেক সুবিধা হবে। বলেছে সিমন্স লিমিটেড ইস্যুড 1,12% ডিভেঞ্চার অফ 100 ইচ অ্যাট পার, মানে না তো ডিসকাউন্টে না তো প্রিমিয়াম। বলেছিলাম শেয়ার্স ডিসকাউন্ট ইস্যু করা যায় না, কিন্তু ডিভেঞ্চার্স ডিসকাউন্টে ইস্যু করা যায়, ঠিক আছে। Payable in full on application by 1st April. Application were received for 1,10,000. Debentures were allotted on 7th April. Excess money refunded on the same date. এটা একদম ইজি অঙ্ক, এই অঙ্কটা আসবে না, একবার বাড়িতে নিজে করে নেবে, ঠিক আছে। তাও আমি একবার বলে দিচ্ছি। 1 লাখ ডিবেঞ্চার আছে 100 টাকা করে, তো ব্যাংকে কত টাকা ঢুকবে? ব্যাংকে একটু বেশি টাকা ঢুকবে, কারণ অ্যাপ্লিকেশন কত ডিবেঞ্চার পেয়েছি, 1,10,000। তো 1,10,000কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 1,10,00,000 হবে। সেটাই এখানে শর্ট ফর্মে লিখেছে 11,000 11,000, মানে উপরে 3টে শূন্য কমন নিয়ে নিয়েছে, মানে এখানে 3টে শূন্য পাশে বসিয়ে দিলে সেই অ্যামাউন্টটাই আসবে, ঠিক আছে। এবার রিফান্ড করছি বাকি 1,000। 1,000 কেন? এই 1,000 যে ডিবেঞ্চার, 10,000 ডিবেঞ্চার্সে 100 টাকা করে বেশি পেয়েছিলাম, মানে লাগতো কত ডিবেঞ্চার, 1 লাখ, কিন্তু পেয়েছি কত, 1,10,000। তো 10,000কে বাড়ি পাঠিয়ে দিয়েছি ডিবেঞ্চার রিফান্ড করে, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন টু ডিবেঞ্চার, মানে এটা শেয়ার ক্যাপিটালে যে ক্রেডিট করতাম, শেয়ার ক্যাপিটালের জায়গায় আমি এখানে কি করছি, ডিবেঞ্চার্স অ্যাকাউন্টে ক্রেডিট করে দিচ্ছি যতটা এখানে অ্যাকচুয়ালি। পার্সেন্টেজটা লিখতে হয় না? কোথায়? এই যে টু, যেইখানে হ্যাঁ, প্রশ্নটা বলে দেবে যে 12% ডিবেঞ্চার্স পার্সেন্টেজটা। করে লিখতে হবে এখানে, 12% ডিবেঞ্চার্স। সব জায়গায় পার্সেন্টেজ লিখতে হবে, ওরা লিখে নিই ভুল করে, ঠিক আছে। আচ্ছা, ভুল করে না, ইচ্ছা করে, মানে মজা নিচ্ছে, যাই হোক গালি বাজাচ্ছে। সেটা। ইনস্টিটিউটে হচ্ছে কিছু কিছু সময় এমন কিছু করবে মানে কোনো লজিক নেই, কিন্তু সেটাই মানতে হবে, কারণ ইনস্টিটিউটের কথা না মানলে নম্বর পাওয়া যাবে না, ঠিক আছে। যাই হোক, তারপর আর একটা ইজি অঙ্ক দিয়েছে, 10,000 12% ডিবেঞ্চার্স ইস্যুড অ্যাট 10% ডিসকাউন্ট, 100 টাকা করে, কিন্তু অ্যাপ্লিকেশন 1 লাখের জায়গায় কত পেয়েছি, 1,20,000, মানে 20,000 অ্যাপ্লিকেশন এক্সট্রা পেয়েছি, ঠিক আছে। আর এক্সেস অ্যাপ্লিকেশন মানি রিফান্ড করে দিয়েছি। অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, একদম ইজি অঙ্ক, বাড়িতে প্র্যাকটিস করবে। আর এখানে এক্সট্রা কি লিখেছি, লেজার অ্যাকাউন্ট। লেজার কি, জার্নাল থেকে লেজার পোস্টিং, ঠিক আছে। জার্নাল থেকে লেজার পোস্টিং করে দেবে, একদম। এই অঙ্কগুলো হয়ে গেছে, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার্স, টিডিএস হয়ে গেছে। এটা হোমওয়ার্ক করবে বাড়িতে, ইলাস্ট্রেশন 1টা। ইলাস্ট্রেশন 2টা হোমওয়ার্ক করবে বাড়িতে।
রেজিস্ট্রেশন 3টা আমি বলে দিচ্ছি। কয়নাল কেমিক্যালস লিমিটেড ইস্যুড 15 লাখ 10% ডিবেঞ্চার। তো নাম্বার অফ ডিবেঞ্চার কত? 15 লাখ। রেট অফ ইন্টারেস্ট কত? 10%। ফেস ভ্যালু কত? 50 টাকা। প্রিমিয়াম কত? 10%। পেয়েবল অ্যাজ অন, মানে পেয়েবল অ্যাজ 20 টাকা অ্যাপ্লিকেশন অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড অ্যালটমেন্ট। ব্যালেন্স মানে হচ্ছে বাকি টাকাটা, যেটা 30 টাকা। আর প্রিমিয়াম হচ্ছে কত? 10%, 5 টাকা। সেটা অ্যালটমেন্টে পে করতে হবে। ডিবেঞ্চার্স আর রিডিমড অ্যাট পার আফটার 6 ইয়ার। 6 বছর পর ডিবেঞ্চারের টাকা ফেরত দিয়েছি। অল দ্য মানি ডিউ অন অ্যালটমেন্ট ওয়াজ কল্ড আপ অ্যান্ড রিসিভ। অ্যালটমেন্টের টাকা কল করেছে আর টাকা পেয়ে গেছে, এটা একদম সোজা আছে। রেকর্ড নেসেসারি এন্ট্রিজ ওয়েন প্রিমিয়াম মানি ইজ ইনক্লুডেড ইন অ্যাপ্লিকেশন। এই লেখাটা লাস্ট লাইনে দিয়েছে, নাহলে আমরা অ্যাজিউম করতাম অ্যালটমেন্টের সাথে প্রিমিয়ামের টাকা পেয়েছি, কিন্তু এখানে বলেই দিয়েছে প্রিমিয়াম মানি ইজ ইনক্লুডেড ইন অ্যাপ্লিকেশন। তাহলে কি ধরবো? অ্যাপ্লিকেশনের সাথেই আমি প্রিমিয়ামের টাকা পাচ্ছি। কত টাকা? 50-এর উপর 10% মানে 5 টাকা। ঠিক আছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন কত? 3 কোটি টাকা। কি করে আসছে? 15 লাখ ইন্টু 20 টাকা অ্যাপ্লিকেশন আর 5 টাকা প্রিমিয়ামে, তাহলে 15 লাখ ইন্টু 25 হচ্ছে না জানো? 15 লাখ এর টাকা আমি পেয়েছি, 20 হচ্ছে অ্যাপ্লিকেশনে, আর প্রিমিয়াম ইনক্লুডেড ইন অ্যাপ্লিকেশন। তাহলে 15 ইন্টু 50। ওখানে 15 লাখ ইন্টু 20 করে ধরেছে। হুম, কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে তো প্রিমিয়াম টাকাটা পাচ্ছে। সেকেন্ড ডেটটায় করেছে আবার। বুঝেছি বুঝেছি বুঝেছি। কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। 20 টাকা অ্যাপ্লিকেশনে, যার ভিতরে মানে প্রিমিয়ামের টাকা ইনক্লুড করা আছে, তো আমাকে আলাদা করে যোগ করতে হবে না। ঠিক আছে, মানে অলরেডি প্রিমিয়ামের টাকা, মানে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের টাকা কত? অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের টাকা হচ্ছে 15 টাকা, আর সিকিউরিটিজ প্রিমিয়ামের টাকা হচ্ছে 5 টাকা। ঠিক আছে, এই 15 আর 5 নিয়ে 20 হচ্ছে। ওকে, সেটা এখানে করেছে। তো ব্যাংক টু অ্যাপ্লিকেশন, যার ভিতর অলরেডি প্রিমিয়াম টাকা ইনক্লুডেড আছে। এইবার যখন অ্যাপ্লিকেশন টু ডিবেঞ্চার টু প্রিমিয়াম করছি, তখন ভাগ করেছে। 3 কোটি টাকা ডেবিট করছি, আর এই 75 লাখ টাকা, মানে 15 লাখ ইন্টু 5, 5 15 75 লাখ টাকা যাচ্ছে প্রিমিয়ামে, আর 10% ডিবেঞ্চারে যাচ্ছে বাকি টাকা। বুঝে গেল? আর অ্যালটমেন্টে কত টাকা ছিল? ব্যালেন্স অন অ্যালটমেন্ট, মানে দেখো এখানে অ্যালটমেন্টের টাকাটা আলাদা করে কি করে বার করবো? টোটাল 50 টাকা হচ্ছে প্রিমিয়াম ছাড়া, তাহলে প্রিমিয়াম নিয়ে কত? 55 টাকা। ঠিক আছে, এবার এর থেকে 20 টাকা অ্যাপ্লিকেশনে বাদ দেবো। 20 টাকা কি? প্রিমিয়াম নিয়ে 20 টাকা। যখন 55 টাকা নিচ্ছি সেটাও প্রিমিয়াম নিয়ে নিচ্ছি, যখন 20 টাকা নিচ্ছি মানে অ্যাপ্লিকেশনে 20 টাকা বাদ দিচ্ছি, সেটাও প্রিমিয়াম সহ। তাহলে 55 মাইনাস 20 কত? 35। তাহলে 35কে যদি 15 লাখ টাকা দিয়ে গুণ করি, তাহলে কত আসবে? 15 লাখ ইন্টু 35, 5,25,00,000। ঠিক আছে, 5,25,00,000। তো সেটাই এখানে করেছে। তো এখানে বইয়ের পাশে লিখে দিতে পারো 55 মাইনাস 20 35। তাহলে এখানে 15 লাখ ইন্টু 35। ঠিক আছে, 15 লাখ ইন্টু 35 করে করছে। এবার নেক্সট অঙ্ক আসছি, চারে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আসতে পারে পরীক্ষার সময়। Modern Equipments Limited issued 4 lakh 12% debentures of 100 payables as follows. On application 30, on allotment 70. Debentures were fully subscribed and all money was duly received. Debentures are redeemable at 110 per debenture. মানে কি? ডিবেঞ্চারের ফেস ভ্যালু কত? 100 টাকা। ইস্যু কি করেছি? অ্যাট পারে করেছি, মানে 100 টাকার জিনিস 100 টাকাতে ইস্যু করেছি। কিন্তু রিডেমশন কিভাবে করছি? রিডেমশন করছি হচ্ছে প্রিমিয়ামে, মানে 100 টাকা কোম্পানি যখন ডিবেঞ্চার ইস্যু করেছে, তাহলে কোম্পানির কাছে কত টাকা এসছে? 100 টাকা এসছে। যখন ফেরত দেবে কোম্পানি, কত টাকা দেবে ফেরত? 110 টাকা। তাহলে কোম্পানির লস কত? বোঝাই যাচ্ছে, 10 টাকা লস।
নেওয়ার সময় নিয়েছি 100 টাকা, ফেরত দেওয়ার সময় দিচ্ছি 110 টাকা। দ্যাট ইজ রিডেমশন অফ ডিবেঞ্চার 110 টাকা হচ্ছে, তো 10 টাকা হচ্ছে কোম্পানির লস। তাহলে এক এক করে এন্ট্রি করবো। ফার্স্টে অ্যাপ্লিকেশনের টাকা ঢুকছে, এটা লাখে করেছে, তো 120, 120 কি করে হলো 120 লাখ। 4 লাখে 30 দ্বিগুণ করলে 120 লাখ, মানে 5টা শূন্য কেটে দিয়েছে, তো 120 পড়ে আছে। তো কোনো প্রিমিয়ামের সিন নেই, সেটাই ডিবেঞ্চারে চলে যাবে, অ্যাপ্লিকেশন টু ডিবেঞ্চার। ঠিক আছে, এইবার এইখানে ইম্পর্টেন্ট এন্ট্রিটা আসছে। ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট লস অন ইস্যু ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার টু ডিবেঞ্চার অন রিডেমিশন। তো ডিবেঞ্চার অ্যালটমেন্টে কত টাকা করে আছে? ডিবেঞ্চার অ্যালটমেন্টে আছে হচ্ছে 70 টাকা করে। তাহলে 4×7=28, সেটাই প্রথমে ডেবিট করেছে 280। ঠিক আছে, তো ডিবেঞ্চার অ্যালটমেন্ট ডেবিট 280, 12% ডিবেঞ্চার ক্রেডিট 280, এই দুটো একদম ইজি। কি করে আসছে? নাম্বার অফ ডিবেঞ্চারকে দিয়ে এই অ্যালটমেন্টে টাকাটা গুণ করে দিচ্ছি, 4 লাখ × 70। তাহলে লসটা কি করে হচ্ছে? লসটা হচ্ছে 40 টাকা, সরি 40 লাখ টাকা। 40 লাখ টাকা কি করে লস হচ্ছে? এই দেখো 40 লাখ টাকা হচ্ছে। বলেছিলাম 100 টাকার ডিবেঞ্চার 110 টাকায় দিচ্ছি, তো লস কত? 10 টাকা। নাও এই 10 টাকা ইন্টু 4 লাখ, 4 লাখ কি নাম্বার অফ ডিবেঞ্চার, মানে একটা ডিবেঞ্চারে কত লস? 10 টাকা। তাহলে 4 লাখ ডিবেঞ্চারে কত লস হবে? 40 লাখ টাকা। ঠিক আছে, বুঝতে পারলে? সেইটাই এন্ট্রি করছি। কি এন্ট্রি করছি? সেটাই এন্ট্রি করছি হচ্ছে লস অন ডিবেঞ্চারকে ডেবিট করে দিচ্ছি, আবার লস অন ডিবেঞ্চারের যে 40 লাখ টাকাটা, সেটাই টু ডিবেঞ্চার রিডেমশন প্রিমিয়ামকে ক্রেডিট করে দিচ্ছি। ঠিক আছে, এই জার্নাল এন্ট্রিটা মনে রাখতে হবে। প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার বা ডিবেঞ্চার রিডেমশন প্রিমিয়াম একই জিনিস, 40 টাকা ক্রেডিট করে দিচ্ছি, লস যেটা। এই এন্ট্রিটা ঠিক বুঝলাম না লাস্টেরটা। 40 টাকাটা ডিবেঞ্চার রিডেমশন প্রিমিয়াম যেটা। ডিবেঞ্চার রিডেমশন প্রিমিয়াম মানে কি? ডিবেঞ্চার রিডেমশন প্রিমিয়াম মানে হচ্ছে যখন আমি বেশি টাকায় ফেরত দেবো। আমি নিচ্ছি 100, দিচ্ছি কত? 110। এই যে এখানে দেখ লেখা আছে 110 টাকা। ঠিক আছে, পার ডিবেঞ্চার, মানে কোম্পানি যখন টাকা ঢুকছে ইস্যু করার সময় ডিবেঞ্চার 100 টাকা ঢুকছে, আর ফেরত দিচ্ছে কত? 110 টাকা, তাই তো? তাহলে কোম্পানির লস কত হচ্ছে? 10 টাকা। এটুকু এখান থেকে এখানে ক্লিয়ার আছে? এই পর্যন্ত 10 টাকা লস কি করে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝেছি। হুম, তাহলে একটা ডিমেনশনে লস যদি হচ্ছে বলে ডেবিট করেছি, ওটা বুঝলাম, কিন্তু ওই প্রিমিয়ামটা ওটা ক্রেডিট কেন হলো অ্যামাউন্টটা, ওটা? 40 লাখের অ্যামাউন্টটা বোঝা গেছে? 40 লাখ কি করে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ তাহলে এইখানে ব্যাপারটা কি হচ্ছে, যেটা আমি অ্যাজ পার জার্নাল এন্ট্রি রুল কি, যেটা ডেবিটে যত টাকা করব ক্রেডিটও তো তত টাকা করতে হবে, তাই তো? ডেবিটে হুম। যত টাকা করবো ক্রেডিটেও তত টাকা করতে হবে। তো ডেবিটে 40 করেছি, ক্রেডিটে কত করব? 40ই করব। 40 কেন করলাম? ডিবেঞ্চার রিডেমশন প্রিমিয়াম, মানে যখন টাকা রিডেমশন করছি, টাকা ফেরত দিচ্ছি, তখন বেশি টাকায় ফেরত দিলে সেটাকে প্রিমিয়ামে রিডেমশন বলা হয়। সেটা এখানে অ্যাকচুয়ালি সেটা ডেবিটই করেছে, আর ডেবিটের সাথে ক্রেডিট ম্যাচ করার জন্য এখানে আর একটা ক্রেডিট করে দিয়েছে। ঠিক আছে, আর একটা অ্যাকাউন্ট খুলে। ওকে, অ্যাকচুয়ালি এটা লসই হচ্ছে কোম্পানির। ঠিক আছে, ডেবিট কার্ড ম্যাচ করার জন্য করে দিয়েছি ক্রেডিট। লাস্টে কি হবে? আচ্ছা। লাস্টে 70 টাকা আছে, আর 4 লাখ হচ্ছে নাম্বার অফ ডিমেনশন, তো 4×7=28, তো 2 লাখ, সরি 280 লাখ টাকা ডেবিট আর ক্রেডিট ব্যাংকে টাকা ঢুকে যাচ্ছে। নেক্সট আসছে হচ্ছে অঙ্কটা, ইলাস্ট্রেশন নাম্বার 5, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। ইলাস্ট্রেশন 5 ইম্পর্টেন্ট, ব্যাস কত। ঠিক আছে, ইলাস্ট্রেশন 5-এ কি বলেছে? ইলাস্ট্রেশন 5-এ বলেছে অ্যাগ্রোটেক লিমিটেড ইস্যুড 150 lakh 9% debenture of 100 each at a discount of 6%, redeemable at a premium of 5% after 3 years, payable as 50 on application, 44 on allotment। 490 পাস করতে বলেছি, মানে কি? ইস্যু যখন করেছি, ডিসকাউন্ট ইস্যু করেছি, মানে ইস্যু যখন করেছি তখন টাকা কম পাবো। কত টাকা কম পাবো? 6 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে, এবার যখন রিডেমশন করছি তখন কি করছি? প্রিমিয়ামে।
কত টাকা প্রিমিয়াম? 5 টাকা, 5% বলেছে, 100 টাকার উপর করে দেবো। মানে আমি পাচ্ছি 6 টাকা কম, একটা লস, আবার দিচ্ছি 5 টাকা বেশি, আর একটা লস। টোটাল কত টাকা? 11 টাকার লস। পাচ্ছি 6 টাকা কম, দিচ্ছি 5 টাকা বেশি, টোটাল 11 টাকার লস। বোঝা গেল? তো ফার্স্টে এটা ল্যাক্সে লিখেছে অ্যামাউন্টগুলো, তো 7500 করেছে। ব্যাংক টু অ্যাপ্লিকেশন কত টাকা? 150কে আমি মাল্টিপ্লাই করে দেবো 50 দিয়ে। তো 150 ইন্টু 50 কত? 7500 লাখ। তো সে টাকাটাই ব্যাংকে ঢুকছে, আর সে টাকাটাই ডিবেঞ্চারে ক্রেডিট করছি। ঠিক আছে, এবার দেখো কি বলছে। ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? ডিবেঞ্চার অ্যালটমেন্টে 44, তো 44 ইন্টু 150 কত? নাম্বার অফ ডিবেঞ্চার 150, তো 150 ইন্টু 44 হচ্ছে 6600। তো ডিবেঞ্চার অ্যালটমেন্টে ডেবিট করছি 6600। এইবার ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার সবসময় ডেবিট, ডিসকাউন্ট সবসময় ডেবিটই হয়। 900 টাকা কী করে আসছে? বলেছিলাম ডিসকাউন্ট কত টাকা করে? 6 টাকা করে। তো 150 ইন্টু 6 কত? 150 ইন্টু 6 হচ্ছে 900, তো ডেবিট করলাম 900। এইবার প্রিমিয়াম কত টাকা? 5 টাকা, তো এটাও একটা লস। টাকা ফেরত দেওয়ার সময় 5 টাকা বেশি করে ফেরত দিয়েছি। তাহলে নাম্বার অফ ডিবেঞ্চার কত? 150 ইন্টু 5, তো 150 ইন্টু 5 কত? 5×75, 750। তো সেটাও কি হয়ে যাবে? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। এটা অ্যারো দিয়ে লিখে নিতে পারিস বইতে, প্রিমিয়াম অন রিডেমশন, মানে টাকা বেশি ফেরত দিচ্ছি, সেইটার লস। ঠিক আছে, তাহলে এই যে 750টা বলেছিলাম ডেবিটকে ক্রেডিটের সাথে ম্যাচ করার জন্য আরেকটা ক্রেডিট বসাতে হবে, এরা ক্রেডিট বসিয়ে দিয়েছে। ডিবেঞ্চার রিডেমশন, ডিবেঞ্চার রিডেমশন প্রিমিয়াম। বুঝে গেল? ডেবিটের সাথে ক্রেডিট ম্যাচ করার জন্য আর একটা ক্রেডিট বসাতে হবে 750, আর বাকি 7500 9% ডিবেঞ্চার্সকে করে দেবো ক্রেডিট। 7500 কী করে আসলো? এই যে 150 টাকা আর 50 টাকা হচ্ছে অ্যালটমেন্টে। 50 টাকা অ্যালটমেন্টে কী করে আসলো? টোটাল ফেস ভ্যালু কত? 100 টাকা, তার ভিতর 50 টাকা অ্যাপ্লিকেশান, আর বাকি 50 টাকা ফেস ভ্যালু কোথায়? অ্যালটমেন্টে যাবে। ঠিক আছে, পেয়েছি কিন্তু 44 টাকা, তো যেটা পেয়েছি সেটা সবসময় ব্যাংকে যাবে। আর ফেস ভ্যালু কত পড়ে আছে? ফেস ভ্যালু পড়ে আছে হচ্ছে 50 টাকা। ঠিক আছে, সেটাই এখানে ক্রেডিট করে দিচ্ছি 750 টাকা, সরি 6600 টাকা। ব্যাংক টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট। ঠিক আছে, 7500টা কী করে আসলো? আবার যেটা বললাম, 7500 আসছে হলো 50 ইন্টু নাম্বার অফ ডিবেঞ্চার 150, 7500। আর ব্যাংকে তো 44 টাকায় ঢুকবে, তো 44-এর সাথে নাম্বার অফ ডিবেঞ্চার ছিল 150, 150কে 44 দিয়ে গুণ করলে কত আসবে? 6600। ঠিক আছে, 6600 ডেবিট ক্রেডিট। ঠিক আছে, এখানে ওয়ার্কিং নোটস করেছে, ওয়ার্কিং নোটস করা যেতে পারে। এটা একটা অল্টারনেটিভ মেথড আছে। অল্টারনেটিভ মেথডটা কি? সেটা কারেক্ট হবে কিছুই না, এইখানে যে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার সেটা 1650 করে দিচ্ছি। আগে কি করেছিলাম? আগে দুটো আলাদা করেছিলাম, মানে ডিসকাউন্ট আর প্রিমিয়ামের টাকাটা একসাথে দেখাচ্ছি। 900 টাকা আর 750 টাকা কত? 1650 টাকা। দেখ নিচে 900 টাকা আর 750 টাকা, 900 টাকা ছিল ডিসকাউন্ট আর 750 টাকা ছিল প্রিমিয়ামে, সেটা আলাদা অ্যাকাউন্ট না করে একটা অ্যাকাউন্টের মাধ্যমে দেখানো যেতে পারে 1650। ঠিক আছে, আর টু ডিবেঞ্চার রিডেমশন প্রিমিয়াম অ্যাকাউন্ট 750। বুঝা গেল? সেইভাবেই করেছে। ঠিক আছে, তাহলে এটা ডিবেঞ্চারের লাস্ট অঙ্ক করাচ্ছি একটা। এর জন্য স্পেসিফিক্যালি জার্নাল এন্ট্রির নোট আছে, বাট আমি দিচ্ছি না, কারণ জার্নাল এন্ট্রি আবার আলাদা করে ঢুকবে, আবার এটার অঙ্ক করবে। এই একটা অঙ্ক করলেই সব বুঝে যাবে। ঠিক আছে।
ওকে, তাহলে শুধু এই পাঁচটা যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশন অঙ্কগুলোই করলে হবে। সিচুয়েশন মানে যেমন ফার্স্টে বলেছে ইস্যু ডিভেঞ্চার অফ 100 অ্যাট পার অ্যান্ড রিডিমেবল অ্যাট পার। বিভিন্ন সিচুয়েশন হতে পারে, একদিন দেখেছিলাম ইস্যু অ্যাট পার, রিডিমেবল অ্যাট পার, ইস্যু অ্যাট ডিসকাউন্ট, রিডিমেবল অ্যাট প্রিমিয়াম, এরকম ডিফারেন্ট সিচুয়েশন হতে পারে। তো যেরকম পাঁচটা সিচুয়েশন আছে, পাঁচটা সিচুয়েশনের সামস দেওয়া আছে, এই সামসটা বারবার ভালো করে বুঝে প্র্যাকটিস করলেই কাজ হয়ে যাবে, অত আর বেশি মাথা লাগানোর দরকার নেই, ঠিক আছে? তো ফার্স্ট একটা শুরু করছি আমি। তো পরীক্ষার সময় এইখানে অনেক সময় যদি ডেট না দেয়া থাকে, ঠিক আছে, তাহলে ডেটের জায়গায় অবভিয়াসলি ব্ল্যাঙ্কই রাখবো, কিংবা আমি কোশ্চেন নাম্বারটা দিতে পারি সাইডে, যেমন এখানে এ বলেছে তো এখানে এ দিয়ে দেবো, ঠিক আছে? ফার্স্ট এটা কি বলেছে, ইস্যুস 6000 ডিবেঞ্চার্স, 6000 12% ডিবেঞ্চার্স অফ 100 ইজ অ্যাট পার। অ্যাট পারে মানে 100 টাকার ডিবেঞ্চার 100 টাকাতে ইস্যু করেছে। আর রিডিমেবল কি করেছে, রিডিমেবল আফটার 5 ইয়ার্স অলসো অ্যাট পার, মানে 100 টাকাতেই ইস্যু করেছে, আবার রিডিমেশন 100 টাকাতে করেছে। মানে ডিবেঞ্চার যখন ইস্যু করেছি তাহলে কোম্পানির কাছে 100 টাকা এসছে, আর কোম্পানি 5 বছর পর কত টাকা, 100 টাকায় দিয়েছি, না তো বেশি দিয়েছি না তো কম দিয়েছি, ঠিক আছে? তাহলে ফার্স্টে 6,000 শেয়ার আছে, 100 টাকা করে, তার 6 লাখ শেয়ার ব্যাংকে ঢুকবে। তাহলে কি লিখবো, এটা 1 নম্বর এন্ট্রি দেবো হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, কত টাকা মাল্টিপ্লাই করে দেবো 6,000কে 100 দিয়ে, 6,000কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 6 লাখ ডেবিট ক্রেডিট। ঠিক আছে, তাহলে 6,000 ইন্টু 100, এগুলো বিং ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট মানি রিসিপ্ট। তাহলে এখানে অ্যাপ্লিকেশনের টাকা অ্যালটমেন্টের টাকা আলাদা করে বলে দেয়নি, সেই জন্য একবারই লিখে দেবো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট মানি রিসিপ্ট, ঠিক আছে? আর সেকেন্ড কি হয়ে যাবে, এটা ট্রান্সফার হয়ে যাবে 12% ডিবেঞ্চার্সে, যেটা হয় প্রত্যেকবার। দেখবো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু হচ্ছে 12% ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট। 6 লাখ টাকাই ঢুকে যাবে। লিখবো বিং 6,000 debentures issued at par, comma, to be redeemed at par, ঠিক আছে? ইস্যু করেছি 100 টাকায়, আর রিডিমিশনও করবো হচ্ছে 100 টাকাতেই, সেটাই এখানে লিখে দিলাম ন্যারেশন। তো এটা হচ্ছে পার্ট 1। এবার আবার পার্ট 2তে করবো। সেকেন্ড পার্ট, ঠিক আছে? সেকেন্ড পার্টে কি বলেছে, সেকেন্ড পার্টে বলেছে হচ্ছে 5,000 13% ডিবেঞ্চার্স অফ 100 ইস্যু করেছে। তাহলে 100 টাকার ডিবেঞ্চার 100 টাকা ইস্যু করেছে, মানে এক পার ইস্যু করেছে, সরি
5,000 30% ডিবেঞ্চার অফ 100 ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%, মানে 10% ডিসকাউন্ট ইস্যু করেছে এখানে বলেছে। তো 100 টাকার জিনিস কত টাকা ইস্যু করেছে? 100 টাকার জিনিস ইস্যু করেছে 10% ডিসকাউন্টে, ঠিক আছে। টু বি রিডিমড অ্যাট পার, কিন্তু রিডেমশন কিসে করবো? অ্যাট পারে রিডেমশন করবো, ওকে। তাহলে 100 টাকার জিনিস 10% ডিসকাউন্ট মানে 90তে ইস্যু করছি, ঠিক আছে। তাহলে 5,000কে 90 দিয়ে গুণ করলে যত হবে ততটা ব্যাংকে ঢুকবে, কারণ 10 টাকা কমে আমি পেয়েছি। কিন্তু রিডেমশন কততে করেছি? একবারে। যখন ফেরত দিয়েছি টাকা তখন 100 টাকাই ফেরত দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে কি লিখবো? তাহলে ফার্স্ট এন্ট্রিটা তো সেমই হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কপি করে দিলাম। নাম্বার অফ ডিবেঞ্চার কত ছিল? 5,000। আর ডিসকাউন্ট ইস্যু করেছে মানে 90 টাকা। 90 টাকা কি করে আসলো? 10% ডিসকাউন্ট, 100 - 10, তো 5,000 ইন্টু 90 করলে আসবে 4.5 লাখ ডেবিট ক্রেডিট, ঠিক আছে। ন্যারেশনে কি হবে? এবার দেখো এখানে যখন ট্রান্সফার হবে ডিবেঞ্চার্স অ্যাকাউন্টে, সেখানে এন্ট্রিটা একটু আলাদা হবে। তো কী হবে এন্ট্রিটা? সেখানে আর একটা অ্যাকাউন্ট ডেবিট হবে, সেটা হচ্ছে ডিসকাউন্ট অ্যাকাউন্ট। যেহেতু ডিসকাউন্ট ইস্যু করছি তাই ডিসকাউন্ট অ্যাকাউন্ট এখানে ডেবিট করে দেবো। তাহলে কী করবো? ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট ডট ডট ডেবিট টু 12% ডিবেঞ্চার, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্টে 4.5 লাখ টাকা ক্রেডিট ছিল, তো 4.5 লাখ টাকায় ডেবিট করে দেবো, ঠিক আছে। আর ডিসকাউন্ট কত? 50,000। কী করে বার করবো 50,000 ডিসকাউন্ট? সেটা হচ্ছে 5,000 শেয়ার আর 10 টাকা হচ্ছে ডিসকাউন্ট। 10% বলেছে, 100-র উপর 10% 10 টাকা, তো 50,000। আর এখানে ক্রেডিট করে দেবো 5 লাখ, ঠিক আছে। লিখবো এখানে ন্যারেশনটা কি লিখবো? লিখবো বিং 5,000 ডিবেঞ্চার্স ইস্যুড অ্যাট পারে, না অ্যাট কিসে? অ্যাট ডিসকাউন্ট, ইস্যুড অ্যাট ডিসকাউন্ট টু বি রিডিমড অ্যাট পার। ডিসকাউন্ট ইস্যু করছে, রিডিমশন অ্যাট পারে করছে, ঠিক আছে। বোঝা গেল সেকেন্ড এন্ট্রিটা। এবার থার্ড এন্ট্রিটা। ঠিক আছে, থার্ড এন্ট্রিতে কি হবে? 11% ডিবেঞ্চার অফ টোটাল ফেস ভ্যালু অফ 12 লাখ at a 5% premium to be redeemed at par at 6 years. আফটার 6 ইয়ার্স। তো কি বলেছে এখানে? ফেস ভ্যালু অ্যামাউন্টে দিয়েছে। অ্যামাউন্টে দিয়েছে বলতে এইখানে যেমন যেমন আগের কোশ্চেনটায় 5,000 ডিবেঞ্চার 100 টাকা ইস্যু করেছি, 10% ডিসকাউন্ট মানে 5,000 ইন্টু 90 করে আমি 4.5 লাখ বার করলাম। এখানে গুণ করার পর 12 লাখ টাকা, মানে টোটাল 12 লাখ টাকার ফেস ভ্যালু আছে। মানে নাম্বার অফ ডিবেঞ্চার্স আলাদা করে মাল্টিপ্লাই করতে হবে না, মানে ফেস ভ্যালু হচ্ছে 12 লাখ টাকা মাল্টিপ্লাই করার পর। আর কত ইস্যু করেছে? প্রিমিয়ামে, মানে বেশি দামে ইস্যু করেছে। তো 12 লাখের উপর 5% প্রিমিয়াম যোগ করে ব্যাংকে টাকা ঢুকবে, ঠিক আছে। ফার্স্টে যখন এন্ট্রিটা হবে কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, কত টাকা? এটা হবে হচ্ছে 12 লাখের উপর 5%, তো 12 লাখ যোগ 12 লাখের উপর যোগ 12 লাখের উপর 5%, তো কত? 12,60,000। 12,60,000 ডেবিট ক্রেডিট, ঠিক আছে। ফার্স্টে ওই একই নারেশন লিখবো, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট মানি রিসিভড। তারপরে কি করব? তারপরে সেকেন্ড এন্ট্রিটা করব, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কি করব? টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ দেবো। যেহেতু প্রিমিয়াম ইস্যু করছি সেই জন্য সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ ক্রেডিট হয়ে যাবে, তো সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট। আর টু কি করে দেবো? 11% ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট। তাহলে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট 12,60,000 ক্রেডিট করেছিলাম, সেটাই করে দেবো ডেবিট। আর প্রিমিয়াম কত? 12 লাখ টাকা শেয়ার 12,60,000 ইস্যু করেছি, 12 লাখ টাকা কোশ্চেনে দেওয়া আছে, বাকি 60,000 টাকা কি হয়ে যাবে? প্রিমিয়াম। আর এখানে 12 লাখ টাকা, ঠিক আছে।
লিখবো বিং। এই ফার্স্ট এন্ট্রিটার এই ক্যালকুলেশনটা বুঝলাম না, 12 লাখ প্লাস 12 লাখ ইন্টু 5%। এই তো বলছি, প্রিমিয়াম কত, 5%, সরি সিএরটা, হ্যাঁ প্রিমিয়াম কত 5%, তা 12 লাখের উপর 5% করলে কত হয়, 60,000। তো 12 লাখের সাথে 12 লাখের 5%, 60,000, 12 লাখ 60,000 ডেবিট ক্রেডিট সিম্পল। প্রিমিয়াম ইস্যু করছি 5% বেশি নিয়ে, ঠিক আছে। ওটা ক্যালকুলেটারে 12 লাখ যোগ 5% করলে একবারে বেরিয়ে যাবে, তো ক্যালকুলেটর ট্রিক্স এটাও আপলোড করতে হবে ইউটিউবে, 12 লাখ যোগ 5%, ঠিক আছে। যাই হোক, লিখবো বিং debentures issued at a premium, ঠিক আছে। বোঝা গেল? এবার এটাকে আমি লাল করে দিই, তাহলে এটা এন্ট্রি হলো, এটা নেক্সট এন্ট্রি করতে হবে এবার। পয়েন্ট বিতে যেটা ছিল সেখানে আরেকটা এন্ট্রি করতে হবে অ্যাকচুয়ালি, আমি বলছি কি করতে হবে। এইখানে যে ডিসকাউন্টটা ছিল, ডিসকাউন্টটা কি, ডিসকাউন্টটা হচ্ছে একটা লস, ঠিক আছে। ডিসকাউন্টটা যেহেতু লস, সেটা কোথায় ট্রান্সফার হয়ে যাবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, মানে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। তো কি লিখবো, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ডেবিট টু ডিসকাউন্ট অন, যেহেতু ডিসকাউন্ট একটা লস, পিএল এর ডেবিট দিকে বসবে, সেটাই আমি ট্রান্সফার করে দিচ্ছি পিএল এ, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট, ঠিক আছে। কত টাকা, 50,000 ডেবিট আর ক্রেডিট। তো লিখে দেবো ন্যারেশন বিং ডিসকাউন্ট on issue written off, discount on issue of debentures written off, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট কি আসছে, নেক্সট আসছে হচ্ছে সি, হয়ে গেল ডি, 5,12% ডিবেঞ্চার্স অ্যাট প্রিমিয়াম অফ 5%। তো এখানে কি বলেছে 5%, তো এখানেও 5% অ্যাড করবো আগেরটার মতন, ঠিক আছে। তো 5 লাখ ডিবেঞ্চার ইস্যু করেছে 5%-এ, তো 5 লাখ যোগ 5 লাখের উপর 5%, 5,25,000। এবার রিডিমশনও করেছে প্রিমিয়ামে, মানে ইস্যু করার সময় বেশি টাকা কোম্পানি পাবে, আর কোম্পানি টাকা ফেরত দেওয়ার সময়ও বেশি টাকা দেবে। ইস্যু করার সময় 5% বেশি পাবে, আর ফেরত দেওয়ার সময় 10% বেশি পাবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট এন্ট্রিটা করবো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, কত, 5 লাখ যোগ 5%, তো দেখবো 5 লাখ যোগ 5 লাখের ওপর 25%, 5 লাখের 25%, 5,25,000, ঠিক আছে। তো ন্যারেশন ওইটাই দেবো, অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট মানে রিসিপ্ট। এবার দেখো কি করছি,
এবার করছি হচ্ছে ট্রান্সফার করব এটা ডিবেঞ্চারে, লিখবো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট to 12% debentures account to securities premium reserve accounts. To securities premium reserve account. আর কি করবো? টু প্রিমিয়াম অন রিডেমশন অফ রিজার্ভ। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন আপনার 5,25,000 ছিল ক্রেডিট, তো 5,25,000 করে দেবো ডেবিট। এবার লস অন ইস্যু অফ ওটা ডিবেঞ্চার 6,25,000 হবে না? কোনটা? এটা 5,00,000-এর 25% তো। 25% না, দাঁড়া দাঁড়া, ভুল লিখেছি, 25%, অ্যাকচুয়ালি 5% আছে ডিতে। তাহলে ঠিক আছে। এবার ঠিক আছে, 5,00,000-এর 25%, 25,000, হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার দেখো এইখানে যেটা করছি সেটা আমি আগের দিন অলরেডি বুঝিয়েছি। প্রিমিয়াম অন রিডেমশন অফ রিজার্ভে যে টাকাটা সেটা কোথায় ট্রান্সফার করে দিচ্ছি? লস অন ইস্যু অফ ডিবেঞ্চারে। মানে কি, যখন রিডেমশন করছি তখন একটা প্রিমিয়ামে করছি রিডেমশনটা কত প্রিমিয়ামে করছি? 10% প্রিমিয়ামে, তাহলে 5,00,000 করবো 10%, মানে যখন ফেরত দেবো টাকাটা কত পার্সেন্ট বেশি টাকা দেবো? 10%। সেটা ক্যালকুলেট হবে কিসের ওপর? 5,00,000-এর ওপর। 5,00,000-এ 10%, 50,000, এইটাই ট্রান্সফার করছি প্রিমিয়াম অন রিডেমশন অফ রিজার্ভ। এটা লায়াবিলিটি, তাই ক্রেডিট করে দিচ্ছি, প্লাস এটা একটা লসও, তাই কি করে দিচ্ছি? ডেবিট। তো ডেবিট অ্যামাউন্টটাও ক্রেডিট, যেটা আগের দিন বলেছিলাম অ্যাকাউন্টিং ইকুয়েশন অনুসারে ডেবিট অনুযায়ী ক্রেডিটও থাকবে। ডেবিটের জন্য ক্রেডিট, ক্রেডিটের জন্য ডেবিট, ঠিক আছে। 50-এর জন্য 50 ক্রেডিট, 50 ডেবিট, সেটাই এখানে ট্রান্সফার করছি, এই দুটো আমার, ঠিক আছে। এবার 12% ডিবেঞ্চারের ভ্যালু কত? 12% ডিবেঞ্চারে 5,00,000 চলে যাবে, যেটা ফেস ভ্যালু। তো ডিবেঞ্চারে সবসময় কি যায়? ফেস ভ্যালু বা নমিনাল ভ্যালু, না তো এর থেকে কম যাবে বা না তো এর থেকে বেশি যাবে, এটা মধ্যে রাখবে, তাহলেই হবে ফেস ভ্যালু, ঠিক আছে। ডিবেঞ্চার যাবে হচ্ছে ফেস ভ্যালু, ওকে। আর প্রিমিয়াম রিজার্ভ কত পার্সেন্ট প্রিমিয়াম ইস্যু করেছিলাম? 25,000 টাকা, 5×5=25, সেটাই ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো ক্রেডিট সাইডে টোটাল হচ্ছে কত? 5,75,000। ডেবিট সাইডে টোটাল কত হচ্ছে? 5,75,000। এন্ট্রিটা করার পর ক্রেডিট সাইডে ডেবিট সাইড মিলছে কিনা সেটা আমি একবার ট্যালি করে দেখবো, ঠিক আছে। যদি সন্দেহ হয়, না মিললে ভাববো কিছু একটা প্রবলেম আছে। লিখবো বিং 5,000 debentures issued at a 5% premium and redeemed at 5% premium, ঠিক আছে। এবার কি করব? এইবার পিএল এ ট্রান্সফার করব। কি ট্রান্সফার করবো পিএল এ? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। এই যে লস অন ইস্যু অফ ডিবেঞ্চারটা আছে 50,000, সেটা পিএল এ ট্রান্সফার করবো। তো কি লিখবো? সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট স্টেটমেন্ট of PL debit to loss on issue of debentures, ঠিক আছে। মানে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, মানে দেখো লস অফ ইস্যু অফ ডিবেঞ্চার্সটা কত ছিল? এই যে লস 50,000, সেটা লিখলাম। এবার সেটা সেট আপ করতে হবে, মানে স্টেটমেন্ট অফ পেলে দিতে হবে। কিন্তু আমার কাছে যদি সিকিউরিটিজ প্রিমিয়ামের ব্যালেন্স থাকে, সেইখানের থেকে আগে সেট অফ করতে হবে। সেট অফ মানেটা কি? মানে হচ্ছে দেখো এইখানে সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভে কত টাকা পড়ে আছে? 25,000। তো এই 25,000-এর যে রিজার্ভটা, সেইটা আমি এই লসের সাথে অ্যাডজাস্ট করব। তো 25,000 প্রথমে ডেবিট করলাম, ঠিক আছে।
আর বাকি 25,000 কোথায় ডেবিট করলাম? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। মানে কি, 50,000 যে লস হয়েছে সেটা পুরোটাই আমি পেলে দিলাম না, কিছুটা আমি অ্যাডজাস্ট করলাম প্রিমিয়ামের সাথে। কারণ অ্যাজ পার কোম্পানিস অ্যাক্ট, প্রিমিয়ামে যদি কিছু টাকা পড়ে থাকে তার সাথে কিছুটা অ্যাডজাস্ট করো, আর বাকি টাকা যেটা পড়ে থাকবে সেটা পিএলে দিয়ে দাও। যেমন উপরে যখন ডিসকাউন্টটা হয়েছিল, এই যে 50,000টা পুরোটাই পিএলে দিয়ে দিয়েছিলাম। এখানে প্রিমিয়াম দিইনি কেন? কারণ এখানে ডিসকাউন্ট ইস্যু হচ্ছে, এখানে প্রিমিয়াম ছিলই না ব্যালেন্স, সেই জন্য আমি এখানে পিএলে পুরোটাই দিয়ে দিয়েছি 50,000। সিকিউরিটিস প্রিমিয়াম কিছু ছিল, যদি থাকতো সিকিউরিটিস প্রিমিয়াম তাহলে কিছুটা প্রিমিয়ামে ঢোকাতাম আর বাকিটা পিএলে দিতাম। সিমিলারলি এই ক্ষেত্রে যেহেতু প্রিমিয়ামে 25,000 টাকা পড়ে আছে, 50-এর ভিতর 25 দেখো প্রিমিয়ামে, বাকি যে লসটা সেটা পিএলে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো লিখবো বিং লস অন ইস্যু অফ ডিবেঞ্চার্স রিটেন অফ। ঠিক আছে, তো লাস্ট পয়েন্টে কি বলেছে? 3,000 9% অফ 100 ইচ ডিবেঞ্চার ইস্যুড আর 7% ডিসকাউন্ট অ্যান্ড রিডিম রেটেড প্রিমিয়াম অফ 10%। ইস্যু করেছি ডিসকাউন্টে আর রিডেমশন করেছি কি প্রিমিয়াম। তাহলে ফার্স্টে 3,000 ইন্টু 100 মাইনাস 7% করবো। মাইনাস কেন? ডিসকাউন্টে বলে মাইনাস করবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কি করবো? 3,000 ইন্টু 100, 3,000 ইন্টু 100 মাইনাস 7%, মাইনাস 7% অফ কত? 3 লাখ। 3,000 ইন্টু 100 কত করলে কত হচ্ছে? 3 লাখ। 3 লাখেরও 7% ডিসকাউন্ট সরে যাবে, মানে বাদ দেবো, তো আসবে কত? 2,79,000 ডেবিট ক্রেডিট। ঠিক আছে, এবার কি করবো? সেই ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট করে দেবো একইভাবে। তো লিখবো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে? এই যে যেটা ক্রেডিট সেটাই ডেবিট, সিম্পল, 2,79,000। আর লস অন ইস্যু অফ ডিবেঞ্চারে কী দেবো সেটা আমি পরে বলছি। তার আগে কী করতে হবে? ক্রেডিট করতে হবে 9% ডিবেঞ্চার। এখন 9% ডিবেঞ্চারে কত দেবো? যেটা ফেস ভ্যালু সেটাই। ফেস ভ্যালু কী করে বার করবো? 3,000কে 100 দিয়ে গুণ করবো, 3 লাখ। ঠিক আছে, তো 3 লাখ করে দেবো ক্রেডিট। আর 2 প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার্স। মানে কি, যে প্রিমিয়ামে রিডেমশন করছি, কত? 10% প্রিমিয়ামে রিডেমশন করছি। 10% প্রিমিয়াম রিডেমশন মানে হচ্ছে 3 লাখের উপর 10%, 30,000 এখানে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, আর লস অন ইস্যু ডিবেঞ্চারে কি দেবো? 30,000 যেটা প্রিমিয়াম ইস্যু করলাম সেটা লস, প্লাস 21,000 যেটা ডিসকাউন্ট হলো সেটাও লস। টোটাল লস কত? টোটাল লস হচ্ছে 51,000। মানে কি করছি এখানে? দেখো আগের অঙ্কটা কি করলাম? আগের অঙ্কটায় 25,000 টাকা যে লস ছিল সেটা কিসের লস? এই যে পুরো টাকাটাই রিডেমশনের রিজার্ভের লস। লস দুটো ভাবে হতে পারে, একটা হচ্ছে ডিসকাউন্ট ইস্যু করছি, আর হচ্ছে প্রিমিয়ামে রিডেমশন করছি। আর ডিসকাউন্ট ইস্যু করছি যখন টাকা আসছে, কম টাকা আসছে, যখন টাকা পেমেন্ট করছি বেশি টাকা পেমেন্ট করছি। ঠিক আছে, তো যখন অঙ্কটা করছিলাম আমি, পয়েন্ট সি যে অঙ্কটা, সরি পয়েন্ট সি না,
পয়েন্ট বি এর যে অঙ্কটা, সেখানে ডিসকাউন্ট অর ডিবেঞ্চার অফ ডিবেঞ্চার একটাই লস ছিল, যেটা পিএল এ ট্রান্সফার করে দিলাম। ঠিক আছে, এইবার যখন আমরা পয়েন্ট ডি এর অঙ্কটা করছিলাম, সেখানেও একটাই লস ছিল, রিডেমশন অফ ডিবেঞ্চার। কিন্তু এইখানে যে অঙ্কটা, সেখানে দুটো লস একই অঙ্কের ভিতর। এক তো আমি ডিসকাউন্ট ইস্যু করেছি, একটা লস। সেকেন্ডলি আমি প্রিমিয়ামে রিডেমশন করেছি, একটা লস। টাকা পাচ্ছি কম পাওয়ার সময়, আর দেওয়ার সময় দিচ্ছি বেশি, সেই জন্য এখানে দুটোই ইনক্লুড করে নেবো। 51,000, 30,000 নেবো, আবার 21,000। 21 কোথা থেকে আসলো? এই যে 3 লাখের উপর 7% ডিসকাউন্ট। ঠিক আছে, লিখবো বিং ডিবেঞ্চার্স issued at a discount and redeemed at a premium। বোঝা গেল? এইবার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দেবো কোন টাকাটা? পুরো 51,000 টাকাটাই ট্রান্সফার করে দেবো। এখানে সিকিউরিটিস প্রিমিয়ামে কোনো টাকাই নেই, সিকিউরিটিস প্রিমিয়ামে কোনো ক্রেডিট পড়ে নেই, তো পুরো টাকাটাই কোথায় ট্রান্সফার করে দেবো? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। লিখবো স্টেটমেন্ট of PL debit to loss on debentures। কত? 51,000 টাকা। being loss on issue of debentures written off। বোঝা গেল? তাহলে এই হচ্ছে রিডেমশন অফ ডিবেঞ্চারের অঙ্ক। এর উপর কোনো অঙ্ক আসতে পারবে না। আর যেগুলো বই থেকে করেছি ইনস্টিটিউটে, সেগুলো তো করবোই। এই অঙ্কটা ভালো করে 2-4 বার প্র্যাকটিস করে নেবে, তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে।